হয়ে গেছে, শুনতে পাচ্ছি না আমি। না মানে আপনি কিছু বলছেন বলে আমি চুপ করে গেলাম। না, আমি কিছু বলছি না। আচ্ছা, এই ছাড়া যেটা আমরা করেছি যে, আচ্ছা আচ্ছা, এছাড়া আমরা যেটা করেছিলাম যে গ্রহগুলির আহ সাথে অন্যান্য গ্রহের কি সম্পর্ক, কিছু শত্রু আছে, কিছু মিত্র থাকবে এবং সম থাকবে। যেমন আহ রবির ক্ষেত্রে আহ শত্রু যদি বলা যায় তাহলে শনি, শুক্র, রাহু, মিত্র হিসাবে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং সম হচ্ছে বুধ। চন্দ্রের ক্ষেত্রে একটু ব্যাপারটা অন্যরকম, চন্দ্রের কোনো শত্রু নেই, মিত্র রয়েছে সূর্য, মঙ্গল, বৃহস্পতি, বুধ, আর বাদ বাকি সবাই সম। এরকম ভাবে আমরা প্রত্যেক গ্রহের অন্যান্য গ্রহের সাথে সম্পর্কগুলি দেখেছিলাম। তারপরে আমরা একটা ছক দেখেছিলাম, সেখানে এই 12টা যে ঘর রয়েছে রাশি চক্রে, সেই 12টা ঘর কি কি নির্দেশ করে এরকম একটা মানে দেখানো হয়েছিল। সেইখানে যেটা ফার্স্ট ঘর, সেটা লগ্নকে নির্দেশ করে। তার মানে লগ্ন মানে যেটা আমরা দেখেছি যে আহ, যে মানে যার আমরা এটা বিচার করছি বা যার দেখছি তার দেহ আহ, এবং সে কি রকম, তার নেচার, এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে। দ্বিতীয় গ্রহটি ধন, আহ, তৃতীয়টি ভ্রাতা, চতুর্থটি বন্ধু বা এখান থেকে তার মন, মাতা, এগুলো দেখানো হয়। তারপর সরি, চতুর্থ বললাম। পঞ্চম হচ্ছে পুত্র, বা এটাও ভাগ্যের ঘর হিসাবে ট্রিট করা হয়। তারপর হচ্ছে ষষ্ঠটা শত্রু, এবং এখান থেকে রোগ বা এগুলো নির্দেশ করে। সপ্তমটা হচ্ছে জায়া বা ভার্যা, এটা অনেকটা মানুষের ম্যারেড লাইফ বা এগুলোকে কিছুটা নির্দেশ হয়তো করে। আর অষ্টম হচ্ছে মৃত্যু বা রোগ, নবম হচ্ছে ঠিক পঞ্চমের মতোই ভাগ্য, দশম হচ্ছে কর্ম, আর একাদশ আয়, দ্বাদশ ব্যয়। এগুলো করা হয়েছিল। আর লাস্টে যেটুকু আমার মনে পড়ছে যে আমরা কোনগুলি ঘরকে কেন্দ্র বলবো, আর কোনগুলি এই ছকের মধ্যে ত্রিকোণ, তার মধ্যে দেখা গেছে স্যার যেটা বলেছিলেন 1, 4, 7 আর 10, এগুলি হচ্ছে কেন্দ্র, আর 5 আর 9 হচ্ছে ত্রিকোণ। এইটুকুই স্যার আমার মনে রয়েছে। স্যার হয়ে গিয়েছে। আচ্ছা, হয়ে গিয়েছে। ও আমার স্যার আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে। আমার স্যার এইটুকুই মানে বলতে পারবো, এর পরের পার্টটা আমার কাছে অতটা মানে ক্লিয়ার হয়নি। ঠিক আছে, আপনি যতটুকু বলেছেন, বিচারক হিসেবে আমি আমি হরেন্দ্রনাথ যেটুকু বাবুকে। মোটামুটি বুঝেছি আমি সেটুকুই বলার চেষ্টা করি। আচ্ছা, আমি বলছিলাম যে আমার কিন্তু স্যার ভোট হচ্ছে এক্সেলেন্ট, কারণ কি এত সুন্দর প্রতি কটা পয়েন্ট মানে যেরকম আমরা করেছি, তো খুব ভালোভাবে বলেছেন। আচ্ছা, একটা কথা মনে হয় তন্ময়বাবু আপনি মিস করেছেন, যে ওই যে ওইখানে না কথাটা হবে দ্ব্যাত্মক, দ্বৈত বললেন চর এ, আর তারপরে কথাটা হচ্ছে দ্ব্যাত্মক। হ্যাঁ, আমি একবার ভাবলাম নোটটা নিই, কিন্তু কথাটা শুনতে গিয়ে একদম প্রথমে আপনি কি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, চর হয়, হ্যাঁ 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 হ্যাঁ। আর একটা কি হয় চর, আর একটা কি আমার কেন মনে পড়ছে না, আমি ভুলে গেলাম। চর দ্ব্যাত্মক আর চর হয়, একটা আর স্থির স্থির
আর একটা বললাম আহ, আমি এখনই ভাবলাম স্থির যে স্থির হ্যাঁ, স্থির স্থির নয়তো ওই কথাটা দ্বয়াত্মক লিখে নিন, বাকি খুব সুন্দরভাবে মানে ক্লাসের যে অ্যানালিসিসটা করেছে মানে প্রতি কটা, খালি আপনি মানে ছেড়ে গেলেন ওটা লগ্নর ব্যাপারটা যে নিয়ে আমাদের অনেকদিন আচার্য মশাই বুঝিয়েছেন। খালি লগ্নটা, খালি এই যে চারটার কথা বলেন তার আগে উনি বুঝিয়েছিলেন যে যেরকম আমাদের যখন জন্ম হয় তখন যে লগ্নটা থাকে সেই লগ্নর বেশ করেই আমরা এটাকে দেখি। ঠিক, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। চারটাকে দেহ থেকে যে চারটা হচ্ছে, আর একটা হয় যে যখন চন্দ্র যে রাশিতে থাকে সেটাকে আমরা, সেটা আমাদের রাশি হয়। তো এইটা একটুখানি অ্যাড করা যেত, এটা আমার যতদূর মনে হচ্ছে। কিন্তু ওয়ে অফ প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি বলবো। হ্যাঁ, যে ক্লাসে বাহ, আর ঠিক আছে, বাকি আচার্য মশাই আপনি বলুন। একদম ঠিক আছে। তো আমরা আজকে ভাবছি একটু প্র্যাকটিক্যালে যাওয়া যাক নাকি? অনেক তো থিওরি হলো, একটু প্র্যাকটিক্যালে গেলে ক্ষতি কি? সব থেকে বেশি প্র্যাকটিক্যালের প্রতি আগ্রহ ছিল আমাদের অংশুমান বাবু। অংশুমান বাবু আছেন নাকি? আজকে আমি সব জ্যোতিষের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা দেখিয়ে দেবো। সফটওয়্যারের মাধ্যম দিয়ে আমরা কিভাবে, ফ্রি সফটওয়্যার, কোনো রকম চার্জেস কিছু লাগে না, সফটওয়্যারের মাধ্যম দিয়ে আমরা কিভাবে জন্মছক বের করব। কেমন? চলুন দেখা যাক, স্ক্রিনটা আমি শেয়ার করে দিই। স্ক্রিনটা শেয়ার হয়ে গেলে একটু জানিয়ে দেবেন আমাকে যে কেউ। হচ্ছে স্যার। হয়েছে। হয়েছে। যদি আমরা অ্যাস্ট্রো স্যাচ লিখে সার্চ করি, আমরা প্লে স্টোরে অ্যাপসটা ফ্রিতে পাওয়া যায়। কেমন? প্লে স্টোর থেকে আমরা অ্যাপসটা ফ্রিতে পেয়ে যাবো। যেহেতু আমার কম্পিউটারে ডাউনলোড করা নেই, তো সেই জন্য আমি এখন গুগল থেকেই খুলছি এটা। অ্যাস্ট্রো সার্চ কেন্দ্রের অ্যাপসটা দেখতে ঠিক এইরকম হয়, লোগোটা কিন্তু এইরকম। কেমন? এটাই হচ্ছে মেন হ্যাঁ অ্যাপস। স্যার, এটা ডাউনলোড করেছি। বা খুব ভালো। যারা যারা করেননি বা যাদের কাছে নেই তাদের ক্ষেত্রে বললাম যে এই অ্যাপসটা কিন্তু অনেকটাই হেল্পফুল। এইবার যদি আমরা চলে যাই মেইন চ্যাপ্টারে, যে একটা ছক আমরা বের করব কিভাবে। দেখো এখানে মারতে এত কিছু চলে আসলো। কেমন? এই যে এখানে লেখা আছে কুণ্ডলী বা বার্থ চার্ট, এইখানেই আমাদের কিছু ডিটেলস দিতে হবে, দিলে পরেই আমাদের কাছে জন্ম যে ছকটা সেই ছকটা বেরিয়ে আসবে। কেমন? তো কার জন্ম ছক খুলবো? আমারটা খুঁজুন স্যার। আপনারটা? আচ্ছা, বলবো? নিশ্চয়ই বলবেন, আগে নাম বলুন। শঙ্কর প্রসাদ চক্রবর্তী। শঙ্কর প্রসাদ চক্রবর্তী। ডেট বলুন। 25 সেপ্টেম্বর 1974। 25 সেপ্টেম্বর। 1974। আপনি তো ভীষণ মনোযোগী। 74 স্যার। করছি তো স্যার, বয়স হয়ে গেছে, ওখানে ক্লাস করছি স্যার, তার জন্য। হুম। কত বললেন? 25 সেপ্টেম্বর 1974, 74 স্যার। 74।
সকাল 7:30, 7:30। সকাল 7:30, 7.30। সেভেন থার্টি, তাই তো? হুম হুম, নগাঁও, নগাঁও, নগাঁও। ডিস্ট্রিক্ট বলুন, জেলা বলুন। হ্যাঁ, নগাঁও ডিস্ট্রিক্ট স্যার। NAGAON, নগাঁও। AON, না স্যার, এ এ এ লাগবে। GA স্যার, GA। আচ্ছা, GA ON। ON। আচ্ছা, এই যে নগাঁও, আসাম স্যার, নগাঁও, আসাম। আপনি আসাম থেকে বলছেন? হ্যাঁ স্যার, বাহ। আমি গুয়াহাটিতে থাকি স্যার, কিন্তু আমার এই বার্থ প্লেস জায়গাটা নগাঁও। আমার স্যার আসছে না, মানে ইয়েটা ডিস্ট্রিক্ট গুলো ঠিকঠাক না, দিচ্ছে না এই এই জায়গাটা। জায়গাটা আসছে না আপনার। আমি তো এটা কম্পিউটার থেকে খুলছি, তাই এর সঙ্গে হ্যাঁ, A to Z সবটা মিলবে না, একটুখানি তফাৎ থাকবে, একটুখানি তফাৎ থাকবে, আচ্ছা, সবটা আচ্ছা। থাকবে না, সামান্য। ওই জায়গা স্যার নাগপুরি দেখিয়ে যাচ্ছে খালি এই জায়গাটা। এই যে স্টাইলটা আমাদের সামনে খুললো না, এই যে ছকের একটা স্ট্রাকচার, আমরা কিন্তু এই ছকের স্ট্রাকচার অনুযায়ী পড়াশোনা করিনি। এই স্ট্রাকচারটা হচ্ছে উত্তর ভারতীয় স্ট্রাকচার, যেটাই আমরা পড়াশোনা করেছি, আমরা যেটা অভ্যস্ত আমরা সেটাতেই করবো, কেমন? হ্যাঁ, আমরা এই ছকটায় পড়াশোনা করেছি, তাই তো? হ্যাঁ স্যার। এইবার কারো বুঝতে অসুবিধা হবে না এই ছকটা? না স্যার। আচ্ছা, এই যে লেখা আছে লগ্ন পুষ্টি, অর্থাৎ এটাই হচ্ছে জন্মছক, আর ডান দিকে লেখা আছে নবাংশ তালিকা, এটা আমরা পড়িনি, সুতরাং এটা আমাদের জানা দরকার নেই এই মুহূর্তে। এটাকে আমরা আচ্ছা। সাইডে রাখবো, এটা আলাদা জিনিস। তো আমাদের মেইন বিষয় হচ্ছে এই ছকটা নিয়ে। এবার এই ছকটা এখন আমাকে একজন ব্যাখ্যা করুন তো, এই ছকটা কোথায় কে বসে আছে, কি অবস্থায় বসে আছে? লগ্ন স্যার বুধে আছে, লগ্ন বুধে আছে? এই হ্যাঁ, ইস্যুতে। একটু ছবি জুম করা যাবে? একটু ছোট লাগছে, আর একটু স্যার জুম করা যাবে এটা? জুম তো করা যাবে না বলেই মনে হচ্ছে। না, নিজে ওই করতে পারো তো, আমি যেরকম হ্যাঁ, নিজের নিজে ফোনে নিজে করতে নিজে পারি। করতে পারবেন, নিজে করতে পারবেন। আমি নিজেও করতে পারবো। ওই ছবিটা ক্লিক করুন দুবার, তাহলেই জুম হয়ে যাবে, বা হাতে করে টানুন, জুম হয়ে যাবে। স্যার লগ্ন তো তুলাতে আছে। সবটা বলে যান, একবার এক ধার থেকে সবটা বলে যান। লগ্ন তুলে আছে, তারপর দ্বিতীয় পতি কোথায়, তৃতীয় পতি কোথায়, চতুর্থ পতি কোথায়? বলুন সুকেন বাবু, বলুন, আপনাকে দিয়ে আপনার ছবি বিচার করবো। ধনুরাশি হবে না? একদম, এই তো, দারুণ শিখেছেন, সঠিক উত্তর। চন্দ্র বৃহস্পতিতে আছে, এটা ধনুরাশির স্যার। ঘর। চন্দ্র বৃহস্পতিতে আছে? এই ধনুরাশির ঘরে আছে চন্দ্র। হ্যাঁ, ধনু রাশির ঘরে আছে। হুম, ধনু রাশির ঘরটা কার ঘর? ধনুরাশির ঘরটা তো গুরুর ঘর স্যার। হ্যাঁ, ভুলে গেছেন? বৃহস্পতির ঘর। বৃহস্পতির ঘর তো স্যার। হ্যাঁ, তাহলে বলতে হবে চন্দ্র বৃহস্পতিতে নেই, চন্দ্র বৃহস্পতির ঘরে বসে আছে। হ্যাঁ ঠিক স্যার। বৃহস্পতির ঘরে আছে, এটা আপনার জন্মক রাশি হবে, মানে জন্মক রাশি। আচ্ছা, আমি দাদা বলি, হ্যাঁ, কেউ যখন বলতে চাইছেন না, ঠিক আছে।
প্রথমত যদি ছকটাকে দেখি আমরা একদম প্র্যাকটিক্যাল বিচার করছি, আমাদের সামনে যার ছক তিনিও বসে আছেন। লগ্ন হচ্ছে তুলা, তুলা লগ্ন, তুলা লগ্নের অধিপতিকে, তুলা লগ্নের অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কোথায় বসে আছে? শুক্র বসে আছে একাদশে, রবির ঘরে, তাই তো? আচ্ছা, দ্বিতীয় পতি, দ্বিতীয় পতিকে, দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গল, দ্বিতীয় পতি মঙ্গলকে দেখতে পাচ্ছি, দ্বিতীয় পতি মঙ্গল বসে আছে দ্বাদশে, বুধের ঘরে বসে আছে। এবং তৃতীয় পতি বৃহস্পতি, তৃতীয় পতি বৃহস্পতি কোথায়? না, তৃতীয় পতি বৃহস্পতি বসে আছে পঞ্চমে, শনির ঘরে। খুব ভালো কথা, কিন্তু তৃতীয় আবার দেখতে পাচ্ছি চন্দ্র বসে আছে। ঠিক আছে, চতুর্থপতি দেখবো, চতুর্থপতি শনি, চতুর্থপতি শনি বসে আছে নবমে, আর চতুর্থ ঘরটা ফাঁকা, চতুর্থ ঘরে কেউ বসে নেই, চতুর্থপতি নবমে বসে আছে। ঠিক আছে, পঞ্চমে বৃহস্পতি বসে আছে, পঞ্চমপতি শনি, পঞ্চমপতি শনি গেছে নবমে, খুব ভালো। ষষ্ঠপতি বৃহস্পতি, ষষ্ঠপতি বৃহস্পতি গেছে পঞ্চমে, আর ষষ্ঠ ঘরটা ফাঁকা রয়েছে। সপ্তমপতি শুক্র, মঙ্গল, সপ্তমপতি মঙ্গল কিন্তু আছে দ্বাদশে, সপ্তমপতি মঙ্গল আছে দ্বাদশে, সপ্তমে কেউ বসে নেই। লগ্নে দেখতে পাচ্ছি বুধ বসে আছে, লগ্নে বুধ আছে। আচ্ছা, সপ্তমে বুধের দৃষ্টিচক পড়ায়নি যদিও, ঠিক আছে। অষ্টম, অষ্টমে, অষ্টম শুক্রের ঘর, অষ্টমপতি শুক্র, অষ্টমপতি শুক্র আছে একাদশে, খুব ভালো যোগ, ঠিক আছে, অষ্টমপতি একাদশে গেছে। আচ্ছা, তারপর অষ্টমে বসে আছে কে? না, অষ্টমে দেখা যাচ্ছে রাহু বসে আছে, এই না, অষ্টমে কেতু বসে আছে, কেতু বসেছে তো, হ্যাঁ অষ্টমে। আমারই দেখতে অসুবিধা হচ্ছে, ওইটা একটু ক্লিয়ার আসে না। অষ্টমে কেতু বসে আছে, ঠিক আছে। নবমে দেখতে পাচ্ছি শনি বসে আছে, নবমে শনি, শুনিয়েছে। নবমপতি বুধ, নবমপতি বুধ আছে লগ্নে, ঠিক আছে। দশমপতি চন্দ্র, দশমপতি চন্দ্র বসে আছে তৃতীয়, আর দশম ঘরটা ফাঁকা রয়েছে। একাদশপতি রবি, একাদশপতি রবি গেছে দ্বাদশে, আর একাদশে বসে আছে শুক্র, শুক্র। আর দ্বাদশপতিকে, দ্বাদশপতি বুধ, সে গেছে লগ্নে, দ্বাদশপতি লগ্নে গেল, আর লগ্নপতি শুক্র গেল একাদশে। বাহ। আচ্ছা, এবার আমরা এখানে যেটা শিখেছি, প্রথমে আমরা রাশি এবং লগ্ন শিখেছি, তাই না? লগ্নকে প্রথম বিচার করা যায়। লগ্ন কি না? লগ্ন হচ্ছে তুলা, এবং তুলার ঘরটা কিসের ঘর? না, চরের ঘর, চর স্থির জ্ঞাপক আমরা পড়েছি। তো হয়ে গেল তুলা লগ্ন, এবং সেটা চর লগ্ন হয়ে গেল। আচ্ছা, তুলা ঘরটা পঞ্চতত্ত্বের মধ্যে কোন তত্ত্বের ঘর? কে বলতে পারবে? বায়ু তত্ত্বের ঘর। বায়ু তত্ত্বের ঘর। তাহলে তুলা ঘরটা হয়ে গেল বায়ু তত্ত্বের ঘর, খুব ভালো কথা। এবার রাশিকে যদি বিচার করি আমরা, রাশি রয়েছে ধনু রাশি। আচ্ছা, ধনু রাশির ক্যারেক্টার কিরকম পড়েছি আমরা? ধনু রাশির চরিত্র কেমন, কে বলতে পারবে? ধনুরাশির লক্ষ্যে অবিচল, ধনুরাশির দ্ব্যাত্মক, তারপর এটা বৃহস্পতির ঘর, এটা অগ্নিতত্ত্বের ঘর, না সেটা ঠিক আছে, বৃহস্পতি গুরু। হ্যাঁ, আমি বলছি ধনু রাশির ক্যারেক্টার, চরিত্র কিরকম? ধনুরাশি হচ্ছে ওর লক্ষ্যে অবিচল আর কি, স্থির লক্ষ্য, স্থির লক্ষ্য, সব ঠিক আছে। ধনুরাশির প্রধান যে ক্যারেক্টারটা, ধনুরাশির নামই তার ধনু, ধনুকের মতন, ধনুকের মতন বাঁক, মানে এরা প্রচন্ড জেদি প্রকৃতির হয়। ধনুরাশি মানে জেদ চলে আসছে সেখানে, আমি করব বলেছি, আমি করবো সেটা, এই রকম ক্যারেক্টার। যখনই দেখবো খুব জেদি ক্যারেক্টার চলে আসছে, রাগী ক্যারেক্টার চলে আসছে, তখন এগুলো ধনুরাশির ক্যারেক্টার পুরোপুরি। মানে ধনুকের যেরকম বাঁক হয় না, সেরকম বাঁকার মতো, যে আমি করবো তো করবো, এটা ধনুরাশির ক্যারেক্টার। শঙ্করবাবু কিছু বলতে চাইছেন? না না স্যার, শুনছি।
শুনছেন, কিছু বলবেন তো? নিজের বিষয়ে, আপনার বিষয়ে কথা না হচ্ছে। ওই ঠিকই বলেছেন, বেকার রাশি তো এটা, বাঁকা রাশি স্যার, বক্র। বুঝতে পারলাম না, আপনারা শুনতে পাচ্ছেন আপনার কথা। বেকার, বেকা বেকা স্যার, বাঁকা বাঁকা, বেকার রাশি যেটা বলে, ও আচ্ছা, ধনুর মতো। আপনার জেদ আছে? আছে তো স্যার, ও আছে, আচ্ছা, তাহলে মিলছে, এই বলুন। জেদের জন্যই তো স্যার কোর্স করছি, না হলে তো করতাম না স্যার। আচ্ছা আচ্ছা, তারপরে কি দেখতে পাচ্ছি, লগ্ন হচ্ছে তুলা, তুলা লগ্ন, লগ্নপতিকে, লগ্নপতি শুক্র। তাহলে শুক্র। শুক্রের যে ক্যারেক্টার গুলো সেইগুলো কিন্তু লগ্নে ফুটে ওঠার কথা। আবার শুক্র গেছে রবির ঘরে, রবি গেছে বুধের ঘরে, আবার বুধ গেছে লগ্নে। তাহলে এখানে সব থেকে বেশি প্রভাব ফেলবে লগ্নে যে গ্রহ বসে আছে। লগ্নে কোন গ্রহ বসে আছে? বুধ বসে আছে স্যার। লগ্নে বুধ বসে আছে। বুধের ক্যারেক্টার কিরকম? বুধের চরিত্র কিরকম? চঞ্চল চঞ্চল। এক কথায় উত্তর শেষ, চঞ্চল। আর কোনো ক্যারেক্টার নেই? তার মানে যাদের যাদের লগ্নে বুধ থাকবে সবাই চঞ্চল হয়ে যাবে? না না, বুদ্ধিমান হয়তো বুধের বুধ হচ্ছে স্যার রাজপুত্র, তার মানে স্যার একটু স্যার জেদি টাইপের, একটু মানে নিজের প্রভাবটা চারিদিকে খাটানোর একটা ইয়ে করবে। তারপর ডিসিশন আর মেকার, নিজের নিজের মতো থাকতে চাইবে। সিদ্ধান্ত। প্রথম কথা, লগ্নে যখন বুধ বসে আছে এই ব্যক্তিগুলো না কথা বলতে ভালোবাসে, এরা কথা বলে, প্রথম গেল। দ্বিতীয়ত এদের মধ্যে বুদ্ধিটা খুব ভালো থাকে, বিশেষ করে উপস্থিত বুদ্ধি। কখন কোন পরিস্থিতিতে কিভাবে কাকে বলতে হয় এরা মোটামুটি সেটা ভালোই জানে, এটা বুধের গুণ। এবং যখন বুধ লগ্নে বসে থাকে, ব্যবসায়ীর ক্ষেত্রে যদি বলা যায়, এদের ব্যবসায়িক মাথাটা, ব্যবসায়িক ব্রেনটা খুব ভালো হয়। কোথায় কিভাবে ইনভেস্ট করব, কি করব না করব, কোন কাজটা কিভাবে করলে ভালো হবে, কোনটা কম সময়ে হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এরা খুব ভালো বুঝতে পারে, খুব ইজিলি করতে পারে। যখনই লগ্নে এরকম বুধের অবস্থান চলে আসবে তখন এই ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাবো। তাই তো শঙ্করবাবু? আপনি পালিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ স্যার, শঙ্করদাস, না না পাল্লাচ্ছি না স্যার, শঙ্করদাস কি বললো? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, জোরে বলুন, শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আছি স্যার, শুনছি তো। আপনি যে বলছেন ওই কথা, কথা বলতে ভালোবাসে, হুম, যদি পরিবেশ ঠিক থাকে স্যার অনেক কথা বলি, পরিবেশ ঠিক না থাকলে বন্ধ হয়ে যায় কথাটা। ওটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এমনি অনেক বেশি কথা বলি স্যার। হুম, আর ব্যবসাটাও স্যার মোটামুটি তো করে যাচ্ছি, মাঝে মাঝে আটকে যাই সেটা ঠিক আছে, কিন্তু ভালোই করছি স্যার। হুম। তারপর নেক্সট আমরা কি পাবো? নেক্সট দেখতে পাচ্ছি পঞ্চমে বসে আছে বৃহস্পতি। পঞ্চমে বৃহস্পতি যখনই বসে থাকে না, এই সমস্ত ব্যক্তিদের বলে দিয়েছে। দৃষ্টি খুব ভালো হয়। পঞ্চমটা কোন ঘর, কিসের ঘর, কে বলবে? পঞ্চম, পঞ্চম কিসের ঘর? শনির ঘর স্যার। হ্যাঁ হ্যাঁ, পঞ্চম শনির ঘর। এই ক্ষেত্রে পঞ্চম শনির ঘর, কিন্তু পঞ্চমের ঘরটাকে আমরা কি বলবো? যেরকম লগ্নকে আমরা গ্রহ বলি, দ্বিতীয় ঘরকে ধনের ঘর। বিদ্যা আর তীর পুত্র স্যার, বিদ্যা তীর এবং রাশি পুত্র। পঞ্চম স্থান পুত্রের ঘর। আর কিসের ঘর? বিদ্যা। বিদ্যার ঘর। আর কিসের ঘর? এটা হচ্ছে স্যার কোন, যেটা গুরু। আয় 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 আয়, টাকা রোজগার। পঞ্চম থেকে আয় আসে না। উচ্চ শিক্ষা স্যার, উচ্চ শিক্ষা, পুত্র। একদমই তাই, পঞ্চম থেকে উচ্চশিক্ষাও বিচার করা হয়। আর কি বিচার উচ্চশিক্ষা, হ্যাঁ স্যার। পঞ্চম থেকে আমাদের বুদ্ধি বিচার করা হয় না? পঞ্চম থেকে হ্যাঁ স্যার, বুদ্ধি আছে। বিচার করি না পঞ্চম থেকে? পঞ্চম থেকে আমরা প্রেম বিচার করবো, পঞ্চম থেকে আমরা বুদ্ধি বিচার করবো, পঞ্চম থেকে আমরা এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা বিচার করবো, তাই তো? তো এখানে যখন দেখতে পাচ্ছি পঞ্চমে বৃহস্পতি বসে আছে, অর্থাৎ দেখুন এইখানে এই পঞ্চমের অর্থ হচ্ছে পঞ্চম উচ্চশিক্ষা, ওটা ডিগ্রিগত বিদ্যা নয় কিন্তু।
পঞ্চমে উচ্চশিক্ষা অবশ্যই, সেটা হচ্ছে ভিতরকার বিদ্যা, মানে অর্থাৎ পরাবিদ্যা যেটাকে বলে। আমি আগে যে উদাহরণ দিয়েছিলাম, একটা পরাবিদ্যা একটা অপরাবিদ্যা, এটা দুই প্রকারের হয়। আর পঞ্চম কিন্তু আমাদের পরাবিদ্যাকে বোঝায়, অপরাবিদ্যাকে নয়। কেমন? তো পঞ্চমে যখন বৃহস্পতি দেখতে পাচ্ছি, তখনই এই ব্যক্তির প্রচন্ড প্রাবল্য থাকছে, তার সঙ্গে সঙ্গে এদের একটা দূরদৃষ্টি ক্ষমতা থাকে এবং এরা প্রচন্ড জ্ঞানী প্রকৃতির ব্যক্তি হয়। যখনই পঞ্চমে থাকবে না বৃহস্পতি, এরা জ্ঞানী প্রকৃতি এবং কল্পনা প্রবণ হয়। শঙ্করবাবু কত কল্পনা করেন দিনে? করি স্যার কিছুটা, কিন্তু অনেক করি না, কিন্তু করি স্যার। এই সমস্ত ব্যক্তিরা পঞ্চমে বৃহস্পতির অবস্থান হয়ে যায়, এরা কল্পনার মাধ্যম দিয়ে বিভিন্ন কাহিনী ভাবতে ভাবতে ওর মধ্যে থেকেই নিজের মধ্যে জ্ঞান সঞ্চারিত করতে থাকে। এরকম তো অনেক কিছু ভাবি স্যার। একদমই তাই, এটা পঞ্চমস্ত বৃহস্পতির গুণ। যে কোনো বিষয়, ছোটখাটো বিষয় হোক না কেন, সে ভাবতে 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 নিজের মধ্যে থেকেই ভাবছে, কিন্তু ভেবে সেখান থেকে এমন একটা জিনিস পেয়ে গেল, ওটাই তার কাছে অনেক দামি হয়ে যায়। তখন সে নিজে আশ্চর্য হয়ে যায়, আরে এই জিনিসটা পেয়ে গেলাম ভাবতে ভাবতে, খুব সুন্দর জিনিস তো এটা, খুব জ্ঞানের জিনিস তো এটা। এটা মাঝে মাঝে এদের সঙ্গে হয়ে থাকে যখনই পঞ্চমস্ত বৃহস্পতি চলে যায়। আর পঞ্চম বৃহস্পতি বুদ্ধিরও বিকাশ ঘটায়। কেমন? তবে শাস্ত্রে এটাও বলা হয়েছে পঞ্চমস্ত বৃহস্পতি নিষ্ফল, কোনো ফল দিতে পারে না, এটা একটা মত। আবার দ্বিতীয় মত, পঞ্চম বৃহস্পতি অতি উত্তম হয়, শুভ ফল দেয়। এই দুই প্রকারের মত রয়েছে পঞ্চমস্ত বৃহস্পতিকে নিয়ে। কেমন? আচ্ছা, তারপর কি দেখতে পাচ্ছি? তারপর দেখতে পাচ্ছি নবমে শনি রয়েছে। নবমে যখন শনি থাকছে, তখন সেই ব্যক্তি অবশ্যই, অতি অবশ্যই আধ্যাত্মিক প্রবৃত্তি তার মধ্যে থাকবে। পঞ্চম অথবা নবমে শনি নেই, অথচ সেই ব্যক্তি সাধনার জগতে গেছে বা আধ্যাত্মিক জগতে গেছে, এটা হতে পারে না। ঠিকই বলেছেন স্যার, মিস করেছে স্যার, এটাও মিস করে গেছে স্যার। বুঝলাম না, শুনতে পেলাম না। বলেছি স্যার, এই কথাটাও একেবারে মিস করে গেছে, কারণ আমি তো ওই নবরাত্রি ভাত টাত খাই না, ওইসব করি, তারপর ওই কামাখ্যা ঋষি সাধনা করি স্যার। হ্যাঁ, তো নবমে যখন শনি আসবে, তখন নবমে অথবা পঞ্চমে যখনই যেখানে শনি আসুক না কেন, সাধনার জগতের একটা, ভক্তি জগতের একটা ব্যাপার তার সঙ্গে অ্যাটাচমেন্ট হয়েই যাবে, অটোমেটিক্যালি হয়ে আসবে। যেমন তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি শুক্র রয়েছে একাদশে, শুক্র একাদশে এবং বৃহস্পতি রয়েছে ঠিক শুক্রের সপ্তমে। আবার বৃহস্পতির সপ্তমে শুক্রের অবস্থান দেখা যাচ্ছে। যখনই বৃহস্পতি এবং শুক্র উভয় একে অপরের সমসপ্তমে থাকছে, তখনই কিন্তু এই ব্যক্তির জীবনে আর যাই হোক না কেন, কখনো খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, যাই হোক না কেন, কখনো খাওয়া পড়ার অভাব হবে, এটা ঠিক চলে যাবে। এবং এদের কাছে এই ক্ষমতাটুকু থাকবে যে এদের কাছে কিছু থাক না থাক, এরা মোটামুটি 10 জনকে বসিয়ে খাইয়ে দিতে পারবে। কোথা থেকে যে যাবে, কোথা থেকে জোগাড় হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না, মানে উনি নিজে বুঝতে পারবেন। এই জায়গাটা আরেকবার বলে দিন, এই সমসপ্তম যেটা বললেন। সমসপ্তম মানে হলো একে অপরের সপ্তমে, মানে সরল রেখায় যদি অবস্থান করে। সরল রেখায় অবশ্যই। আপনি গুণে দেখুন বৃহস্পতি থেকে শুক্র কত ঘর পাচ্ছেন। 6 নম্বরে আছে। কত? 6 নম্বর, এই যেখানে এখন আছে ওখান থেকে 6 নম্বর। কি করে 6 নম্বর হয়? ঠিক করে 5 নম্বর আছে, এটা 5 নম্বর। কে বলতে পারবে বৃহস্পতি থেকে শুক্র কত নম্বর ঘরে আছে? স্যার তো 7 নম্বর ঘরেই হবে, বৃহস্পতিটা যদি এক ধরি, গুণে গুণে গেলে 7ই হবে। হ্যাঁ, শুক্র থেকে বৃহস্পতি কত নম্বর ঘরে আছে? সপ্তমে স্যার। সপ্তমে, তাহলে একেই বলা হয় সমসপ্তম। আচ্ছা স্যার, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। তো যখনই দেখবো যে সমসপ্তম হলে কি হয় স্যার? বলছি সমসপ্তম হলে কি হয় বললেন? যখনই বৃহস্পতি এবং শুক্র সমসপ্তমে আসবে, তখনই সেই ব্যক্তির জীবনে ধনাগম ঘটবে এবং তার অভাব থাকবে না। অবস্থা যেমন থাকুক না কেন, খাওয়া পড়ার ইত্যাদির অভাব তার থাকবে না।
যেমন এটা হচ্ছে বৃহস্পতি শুক্রের সমসপ্তম, অন্যান্য গ্রহের ক্ষেত্রে আলাদা, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে আলাদা আলাদা বিচার করা হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে যে দ্বাদশে রবি বসে আছে, তার সঙ্গে বসে আছে মঙ্গল, দ্বাদশপতি গেছে লগ্নে। তো দ্বাদশে যখনই রবি এবং মঙ্গল একত্রে চলে আসছে তখনই কিন্তু খরচার একটা দিক তৈরি হয়ে গেল, ব্যয়ের একটা দিক তৈরি হয়ে গেল ভালো রকম। কেমন? কিন্তু এখানেও ব্যাপার আছে, এই ব্যক্তি ব্যয় তো করবে, কিন্তু ব্যয় করতে গেলেও ভাববে যে ব্যয়টা ঠিক কাজে করছি তো। কেমন? এইরকম, হ্যাঁ এইরকম চরিত্র এদের মধ্যে ফুটে উঠবে। এইটা আমি খুব সামথিং বিচার করলাম, খুবই অল্পের মধ্যে, কারণ আমরা এখনো ডিপে ঢুকিনি। ডিপে ঢুকলে আরো ডিপলি বিচার বেরোবে। কেমন? যেরকম চন্দ্রের অবস্থান থেকে এটাও বলা সম্ভব যে ওনার চন্দ্র কোথায় রয়েছে? চন্দ্র রয়েছে অগ্নি রাশিতে। তো চন্দ্র যখনই অগ্নি রাশিতে রয়েছে তো আমাদের নাকের ফুটো দুটো হয়, তাই না? তো বাঁ দিকেরটাকে বলি ইরা আর ডান দিকেরটাকে বলি পিঙ্গলা। পিঙ্গলা, এই তো। তো ওনার ক্ষেত্রে কিন্তু পিঙ্গলা বেশি অ্যাক্টিভেট, ডান দিকেরটা বেশি অ্যাক্টিভেট। আচ্ছা, হ্যাঁ। ডান দিকের থেকে আপনি ফলো করে দেখবেন যে আপনার ডান দিকের শ্বাসটা বাঁ দিকের তুলনায় বেশি চলছে, বেশি চলে। হ্যাঁ ঠিক। কেমন? এরকম ছোটখাটো আরো অনেক বিচার আছে যেগুলো আমরা এখন অত ডিপে ঢুকবো না। আমরা এখন যতটুকু শিখছি তার উপরে বিচার করবো, কারণ ডিপে আমি যদি ঢুকে যাই এখন সবার ভুল। হ্যাঁ, বুঝতে পারলাম না। এটা আমি বুঝতে পারলাম না, ওই আমাদের নাকের যে দুটি ছিদ্র থাকে, এই দুটি ছিদ্রের মধ্যে বাঁদিকের যে ছিদ্রটি আছে এটাকে বলা হয় ইরা, আর ডান দিকের যে ছিদ্রটি আছে এটাকে বলা হয় পিঙ্গলা। একটা হচ্ছে চন্দ্রনারী, একটা হচ্ছে সূর্যনারী। বাঁদিকেরটাকে বলা হয় চন্দ্রনারী, ডান দিকেরটাকে বলা হয় সূর্যনারী। কেমন? তো যাদের যাদের অগ্নি প্রধান রাশি হয়, যেরকম মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এই রাশিগুলো অগ্নি প্রধান হয়। তো যখনই রাশিটা অগ্নিতে চলে যাচ্ছে, অগ্নি রাশি হয়ে যায়, তখনই তাদের পিঙ্গলা অর্থাৎ অগ্নি সূর্য বেশি অ্যাক্টিভেট থাকে। কেমন? আর যখনই হয়ে যায় জলরাশি, যখন জলরাশি হয়ে যায় তখন বাঁদিকে ইরা চন্দ্রনারী বেশি অ্যাক্টিভেট থাকে। এটা কোনটা হলে কি হয় বললেন? মানে সূর্যনারী অ্যাক্টিভেট হলে কি হয় বললেন, আর চন্দ্রনারী অ্যাক্টিভেট হলে কি হয় বলছে? কি হয় বলতে, যাদের সূর্য নারী বেশি অ্যাক্টিভ এরা শারীরিক পরিশ্রম ভালো করতে পারে, বেশি করতে পারে। কেমন? আর যাদের চন্দ্র নারী বেশি অ্যাক্টিভ এরা শারীরিক পরিশ্রম কম, মানসিক পরিশ্রম বেশি করে। আরেকটা স্যার, ওই যে সুষুম্না, বলছি সুষুম্না একটা নারী হয় না, সুষুম্না নারীটা তাহলে কোনটা বলবো? এর মধ্যে এর মধ্যে একটাও সুষুম্না নয়, কারণ সুষুম্নাটা চলে গেল সম্পূর্ণ সাধনার বিষয়। সুষুম্নাকে নিজেকে অ্যাক্টিভেট, কেমন? ইরাটা কোন দিকটা বলেন? ডান দিকটা? ইরা বাঁ দিকে। আচ্ছা, আমাদের হার্ট কোন দিকে থাকে? হৃদয় কোন দিকে? শুনতে পারলাম কেউ বলছে না কোন উত্তর, কেউ উত্তর দিচ্ছে না নাকি? বাঁদিকে, বাঁদিকে শুনতে পাচ্ছি না আমি, খুব আস্তে আসছে সাউন্ড। বাঁদিকে, লেফট 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 লেফটে হার্ট থাকে। তো এবার যদি আমরা চন্দ্র গ্রহটা কিরকম, চন্দ্র ইমোশনাল গ্রহ, তাই না? চন্দ্র মায়ার গ্রহ, চন্দ্র মায়ার সৃষ্টি করে, মোহের সৃষ্টি করে। আর আমাদের যত মায়া মোহ ইত্যাদি সব বলি না, আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, তাই তো? আমরা যা কিছু করি সেটা হৃদয়কে দেখিয়ে দিই, আমাদের হৃদয়, আমরা সব ভিতর থেকে করছি, একদম মন থেকে করছি, হৃদয় থেকে করছি। তো যদি এই সূত্রে আমরা ধরে নিই চন্দ্রকে হৃদয়ের দিকে ফেলে দিই, চন্দ্রকে যদি বাঁদিকে ফেলে দিই, অর্থাৎ আমাদের হার্ট বাঁদিকে আছে, চন্দ্রকে দিয়ে দিলে বাঁদিকে,
তাহলে বাঁদিকের যে নাসকাটা রইলো ইরা চন্দ্রনারী হয়ে গেল। আর ডান দিকটা একটা বাকি থাকছে, ডান দিকে যে লাংস রয়েছে, ফুসফুস রয়েছে ইত্যাদি, এগুলোকে যদি আমরা সূর্য নারী ধরে নিই তাহলে ডান দিকটা অটোমেটিক্যালি সূর্য হয়ে গেল। এটা বোঝার সুবিধার্থে বললাম। ক্লিয়ার? শঙ্করবাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। একদম। তো যখনই দেখবো কোনো ব্যক্তির রাশি রয়েছে অগ্নি প্রধান, অর্থাৎ তার মধ্যে শারীরিক পরিশ্রম করার ক্ষমতা মানে অন্যের তুলনায় বেশি থাকবে, এবং যার মধ্যে দেখবো যে চন্দ্রনারী বেশি অ্যাক্টিভ রয়েছে, জলরাশি, সে শারীরিক পরিশ্রম কম, মানসিক পরিশ্রম বেশি করবে। কেমন? কারণ চন্দ্র কল্পনা করে, চন্দ্র ভাবে, চন্দ্রের কাজটা পুরোপুরি মাথা দিয়ে করে। আর রবি কি করে? রবি মাথা দিয়ে যেরকম কাজ করে সেরকম শারীরিক পরিশ্রমও করতে পারে, হার্ডওয়ার্ক যাকে বলে। এই হচ্ছে সূর্য এবং রবির পার্থক্য, চন্দ্র এবং রবির নারীর পার্থক্য। আমাদের জন্মছক থেকে এটাও বলা সম্ভব যে কোন সময়ে কোন নারী চলে। এটা খুবই ডিপলি বিচার, খানিকটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এর মধ্যে আছে, খুব ডিপলি চলে। যেরকম শঙ্করবাবু বললেন যে ওনার ডেট অফ বার্থ কত বললেন? 25, তাই না? 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর। তো 25 সেপ্টেম্বর তো 25 ডেট অফ বার্থ চলে গেল, তো কেতুর সংখ্যা চলে আসছে এখানে। কেতুর সংখ্যা চলে আসছে মানে এই ব্যক্তিগুলো অটোমেটিক্যালি স্পিরিচুয়াল হবে, আধ্যাত্মিক প্রবৃত্তি এদের মধ্যে প্রচন্ড পরিমাণে থাকবে। আর এরা যখন যে কাজটা করবে না, এরা নিজেরাই বুঝতে পারবে না করতে করতে কখন সেই কাজের ভিতরে ঢুকে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। আর যদি কোনো কাজের একদম মনস্থির করে যে আমি এই কাজটা করবো, তো ওটা সে করেই ছাড়বে, যত সময় লাগে লাগুক, আমি এটা করবো। ওরা একটু চাপা ধরনের হয় না? হ্যাঁ, খানিকটা চাপা ধরানোর হয় বটে। হ্যাঁ, বুঝতে পারলাম না সৌরভবাবু কি বললেন? বলছি স্যার 25 যেমন বললেন সংখ্যা, এই সংখ্যাগুলো একটু আমাদের বলে দেবেন কোনটা কার সংখ্যা? হ্যাঁ, ওটা আজকে বলবো না। ওটা দেখুন, প্রথমত হচ্ছে যে যে সংখ্যাটা বললাম এটা হচ্ছে সংখ্যা তত্ত্বের মধ্যে পড়ে, যেটাকে নিউমেরোলজি বলা হয়। নিউমেরোলজিটা একটা অন্য পার্ট, জ্যোতিষেরই পার্ট বটে, তবে সেটা আমাদের এখানে সিলেবাসে নেই। আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য কথাটা বললাম, এই কেতুর সংখ্যা। ওটা সম্পূর্ণ সংখ্যা তত্ত্বের আন্ডারে পড়ে। তো সংখ্যা তত্ত্ব বোঝাতে গেলে আবার জ্যোতিষ থেকে আমরা বেরিয়ে চলে যাবো, সেটা আবার অন্য ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, ওটা আমরা অন্য ইংরাজি ডেট কি আমরা মানি? হ্যাঁ, ধরা হয়, ইংরেজি ডেটকে ধরা হয় এই কারণেই, কারণ আমাদের যে দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে বা কোন সময়ে? 1947, 15ই আগস্ট, তাই তো? তো 1947 সাল 15ই আগস্ট আমাদের যে ভারতবর্ষ স্বাধীন হলো, যদি আমরা এই সফটওয়্যার মধ্যে 1947 সাল লিখে 15ই আগস্ট লিখে যদি একটা জন্ম ছক এরকম বের করি, তাহলে যে ছকটা বেরিয়ে আসবে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের ছক, ওই সময়কার ভারতবর্ষের ছক, ওই সময়তে ভারতবর্ষ কিরকম ছিল। কেমন? তো এবার এই যে সংখ্যা তত্ত্ব নিউমেরোলজি আমরা যেভাবে ধরি, এই যে ইংলিশে এই যে 1 2 1 2 3 4 এই যে ডেট অফ বার্থ বলুন বা যাই বলুন না এখন সংখ্যা তত্ত্বের, এই বিচারটা কিন্তু এসেছে 1947 সাল থেকে। কারণ ওই সময়তেই, কারণ প্রথমত 200 বছর ধরে ইংরেজ রাজত্ব করে গেছে এখানে। তো আমাদের যে পৌরাণিক একদম প্রাচ্য যে বিষয়গুলো ছিল সংখ্যা তত্ত্বের ওপরে, তো সেই সমস্ত জিনিস আমাদের থেকে ওই 200 বছর রাজত্ব করার ফলে বিলুপ্ত হয়ে যায়। তো তারপরও কিছু কিছু মহান পণ্ডিত, মহান ব্যক্তিরা ছিলেন যারা পরবর্তীকালে ইংরেজদের ডেট অফ বার্থ গুলোকে নিয়েই কিন্তু এই সংখ্যা তত্ত্বকে আবার ফিরিয়ে নিয়ে আসেন অন্য একটা পদ্ধতির মাধ্যম দিয়ে। কেমন? তো যেহেতু তারপর থেকে ইংলিশটাই আমরা সবাই বেশি ব্যবহার করি এবং সেই মতেই আমরা সমস্ত কিছু কাজ করছি, তো এই কারণের জন্যই কিন্তু ইংলিশের সঙ্গে এটা পুরোপুরিভাবে মিলে যায়। কারণ ওই ফর্মুলাটা আমরা জানি না, কিন্তু ওই ফর্মুলার মধ্যে ইংলিশের প্রত্যেকটা সংখ্যাকে ফেলা আছে। মেজারমেন্টটা এখান থেকে হয়, বিচারটা এখান থেকে হয়।
ইংলিশটা আমরা মানি কি মানি না ওটা ম্যাটার করে না। ইংলিশের প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমাদের পৌরাণিক যে ফর্মুলা ওটা ফেলে দেওয়া আছে, আর আমরা হাতে সেই ফর্মুলা পেয়ে গেছি, তো সেই ফর্মুলাকে অ্যাপ্লাই করেই আমরা বিচারটা করি। কেমন? আচ্ছা, ঠিক না। আমি আসলে এটার বেশি মানে না, কারণ কি ইংলিশটা তো নিজেরাই ওরা আনসাইন্টিফিক খুব স্যার। যে ওরা প্রথমে কিন্তু এই যে আমরা এখানে থাকি তাই জানি যে সেপ্টেম্বর কথাটা হচ্ছে সপ্তম মাস, অক্টোবর মানে অষ্টম মাস, আর নভেম্বর নবম, আর দশম হচ্ছে 10। তো ওরা 10টা মাস গুনতো গ্রেগরিয়ান অব্দি। আর পরে এরা এটা যখন বুঝতে পারলো যে 12 দিনে 360-এর কথা যেটা আপনি বলেছিলেন, তো যখন বুঝতে পারলো তখন ওরা ক্যালেন্ডারটাকে রিনোভেট করে। যখন গ্যালিলিও এসে বললো সূর্যের ব্যাপারে, তো তার আগে এদের ক্যালেন্ডার, তখন থেকে আমাদের দেখে বা এই যা কিছু ইনভেনশন দেখবেন 1500 পরে হয়। কারণ কি তখন ওরা এই ভাস্কো দা গামা এসে এখান থেকে ভারত থেকে সব শিখে টিকে আর এখানকার ফর্মুলাগুলো নিয়ে গিয়ে এখানে নাম দিয়ে দিয়েছে। কিন্তু ওরা এখানে এখানে কিছু ইনভেনশন হয়নি। তো এই জন্য আমি ভাবছিলাম যে কি করে ইংলিশ ক্যালেন্ডারটা। পাশ্চাত্য দেশের যত বিজ্ঞানী আছে সব ওই সময়টুকুর মধ্যে, তারা আগেও নেই তার পরেও নেই, এটা কি করে সম্ভব হয়? যত বড় বড় নামি দামি বিজ্ঞানীগুলো রয়েছে, রিসার্চারগুলো রয়েছে, সবটাই ওই ওই যত বছর ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব করেছে ঠিক ওই 200 বছরের মধ্যেই, না তো তার আগে ছিল তার পরে। এটা কি করে সম্ভব? সব চুরি করা ব্যাপার, সব চুরি করার ব্যাপার, পুরোটাই চুরি করা, যা কিছু সবই চুরি করা। তো সুতরাং সেই চুরি করে আমাদেরকে এক প্রকার নিঃস্ব করে দেওয়ার পরিকল্পনা ছিল, যা পুরোপুরি নিঃস্ব করতে পারিনি। কিছুটা বিদ্যা আমাদের মধ্যেও বেঁচে গেছিল, যার জন্য আজকে আমরা সেগুলোকে উদ্ধার করতে পারছি। তো এটাও ঠিক তেমনি, এমন কিছুই ব্যাপার না। তবে হ্যাঁ, ইংলিশের নাম্বারের যে ফর্মুলাটা ফেলা আছে ওই ফর্মুলা কিন্তু আমাদের বেঙ্গলি নাম্বার, বাংলা নাম্বারের সঙ্গে মিলবে না। এটা একটা মজার ব্যাপার। কিন্তু এখানে আমাদের যদি ইংলিশের ডেট অফ বার্থ, কারোর ইংলিশের 1 তারিখে জন্ম হয়েছে, তার যে ক্যারেক্টার হবে হয়তো সেই ব্যক্তি জন্মেছে বাংলার 1 তারিখে, তার সঙ্গে কিন্তু ক্যারেক্টারের কোনো মিল থাকবে না, পুরোপুরি আলাদা হবে। কেমন? তো সুতরাং আমাদের ফর্মুলাটা কিন্তু পুরোপুরি ইংলিশের নাম্বারিং এর মধ্যে কনভার্ট করা আছে। এটা কি সব ক্ষেত্রেই হয়? সব ক্ষেত্রেই হয়। বাংলা ইংরেজি মিলবে না? না। কি করে মিলতে পারে দেখুন স্যার, তাহলে স্যার তাহলে কি স্যার, আমার তো ধরুন বাংলা জন্ম ডেট আলাদা, ইংরেজি জন্ম ডেট আলাদা, তাহলে কি আমার 2 রকমের ক্যারেক্টার? না, ক্যারেক্টার এক রকমেরই আসবে। ওই যে বললাম ইংলিশের মধ্যে সবটা কনভার্ট করে দেওয়া হয়েছে, ইংলিশের মধ্যে সবটা কনভার্ট করে দেওয়া হয়েছে। আপনি যদি প্রথমত আপনি সফটওয়্যার ইউজ করবেন, তো আপনাকে সফটওয়্যার ইউজ করতে হলে আপনি হয়তো অনেক ব্যক্তি আছে এরকম যে তারা ইংলিশ ডেট অফ বার্থ জানে না কিন্তু বাংলাটা জানে। তখনকার দিনে যারা ছিলেন আর কি ব্যক্তিরা, তারা তো বাংলা ধরে করতেন, ইংলিশ ধরতেন না। তো তখন তো এসব পঞ্জিকা ধরে হতো, তাই না? তো এখন কি করা হয়, এখন হয়তো কেউ বললো আমার বাংলা ডেট অফ বার্থ আছে, ইংলিশটা নেই, তো আমরা কি করি এখন, ওই বাংলাটাকেই পঞ্জিকাতে হোক বা কোনো সফটওয়্যারে হোক খুঁজে ওই ডেটটা মারলেই ওই সময় ইংলিশের ডেটটা কি ছিল ওটা বেরিয়ে চলে আসে, তারপরে ছক বেরিয়ে যায়। কিন্তু এবার 1 থেকে 9 অব্দি নবগ্রহ, যেরকম ইংলিশের ক্ষেত্রে বলা যায় 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত রবি চন্দ্র মঙ্গল ইত্যাদি করে প্রত্যেকের সংখ্যাগুলো দেওয়া আছে, প্রত্যেকটা গ্রহের সংখ্যাগুলো দেওয়া আছে। কিন্তু যদি বাংলার ডেট ফেলি আমি 1 2 3 4 5 6 9, এর সঙ্গে কিন্তু সেটা মিলবে না, পরপর আসবে না। কারণ হয়তো দেখা গেল কারোর ইংলিশে তারিখের জন্ম হয়েছে 8 তারিখে, কারোর জন্ম ইংরেজিতে 8 তারিখে, কিন্তু বাংলার জন্ম দেখা যাচ্ছে সে জন্মেছে 5 তারিখে কি 2 তারিখে কি 3 তারিখে, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হবে? স্যার আমারই তো একটা ধরুন ডিস্টারবেন্স দেখুন, আমার জন্ম হচ্ছে ভোরবেলা, ঠিক আছে, বাংলা হিসাবে সেটা হচ্ছে 32শে শ্রাবণ, কিন্তু ইংরেজি হিসাবে হয়ে যাচ্ছে 18ই আগস্ট। একদমই তাই, দুটোই কিন্তু সঠিক। তাহলে স্যার এক্ষেত্রে আমার বিচারটা কোনটা ধরে হবে, 32শে শ্রাবণ ধরে হবে নাকি 18ই আগস্ট ধরে হবে? প্রথমত সফটওয়্যার যদি আপনি করেন, সফটওয়্যারে কাজ করলে আপনাকে 18ই আগস্ট ধরতে হবে। যদি আপনি পঞ্জিকা ধরে কাজ করেন তাহলে আপনাকে আগের দিন ধরতে হবে, আগস্ট ধরলে হবে না। হ্যাঁ, তাহলে তো স্যার আমার জন্ম ছক বার করতে তো তাহলে
যে করবে তার তো মাথা খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না, একই আসবে, জন্মছক পুরোপুরি একই বেরোবে, এতটুকু আলাদা বেরোবে না। আচ্ছা 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 আচ্ছা। কেমন, এটা হচ্ছে আপগ্রেড, আমরা একটু আপগ্রেড, এই পঞ্জিকা থেকে একটু আপগ্রেড হয়ে এখন সফটওয়্যার এসেছি, তফাৎটা এখানে। আর সফটওয়্যার তো ইংলিশ ছাড়া চলবে না। আর যাদের বাংলা ইংরেজি দুটোই সমান হয়, বাংলা ইংরেজি দুটো ডেটই সমান হয়, একই রকম। দেখুন, প্রথমত বাংলা ইংরেজি দুটো সমান কি দুটো অসমান প্রভাব খুব একটা পড়ে না। প্রথম কথা হচ্ছে, আমরা যে বাংলা ক্যালেন্ডারটা ইউজ করি এটা কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গেই চলে। কেমন, আর বাইরের দিকে যে ক্যালেন্ডারটা বেশি চলে হচ্ছে বিক্রম সংবৎসর, ওটা বেশি চলে বাইরের দিকটাতে। তো সুতরাং এটা ইংলিশ। মিল আছে, অথচ মিল আছে দুটোর মধ্যে, কিন্তু প্রচন্ড পরিমাণে মিল আছে। আর এখানে বৈশাখ মাস পড়ছে, সব জায়গাতে বৈশাখ মাসে কিন্তু পড়বে, ইউপিতে পড়বে, দিল্লিতে পড়বে, বৈশাখ মাসে কিন্তু পড়বে, জ্যৈষ্ঠ মাসে পড়বে। কিন্তু ওরা ধরেছিল বিক্রম সংবৎসর, আর আমরা ধরেছি আমাদের বাংলা ক্যালেন্ডারে যে মত আমরা ইউজ করি সেই মত ধরে চলি। এখানে খানিকটা মত পার্থক্য রয়েছে, মত বিরোধ রয়েছে, এটাই তফাৎ হয়ে যায়। আবার এটাও হয় যেরকম তফাৎটা কোথায় হয়ে যায়, তিথির সঙ্গে তফাৎ হয়ে যায়, তিথির সময়ের সঙ্গে, তিথি ছাড়া পড়ার যে সময়টা হয় সেই তিথি ছাড়া পড়ার সঙ্গে অনেকটা তফাৎ হয়ে যায়। উত্তরপ্রদেশ বলুন, দিল্লি বলুন, গুজরাট বলুন, আর আমাদের পশ্চিমবঙ্গ বলুন, এদের সঙ্গে অনেক তফাৎ হয়ে যায়। হয়তো আমার এখানে তিথি একটা ছাড়ছে 12টার সময়, ওদের ওখানে ছাড়ছে আরো একটু আগে, কি হয়তো আর একটু পরে, এর তফাৎ অনেকটা হয়ে যায় এখন সময়ের তফাতের জন্য। হ্যাঁ সুতরাং ইংলিশটা যেহেতু পুরো এখন বিশ্বব্যাপী, ইংলিশটাকে কেন করা হলো, কেন ধরা হলো, ভারতবর্ষের রাজ্যের সংখ্যা তো কম নেই, অনেক রাজ্য। তো এবার প্রত্যেকটা রাজ্য একরকম মতে চলে না, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা মত আছে, আলাদা আলাদা প্রথা আছে, তাদের আলাদা আলাদা আচার বিচার সমস্ত কিছু ভিন্ন ভিন্ন প্রকারের আছে, ভাষা শিক্ষা দীক্ষা সবই আলাদা আলাদা, অথচ একটা দেশেই আমরা সবাই বাস করি। কেমন, কিন্তু এর মধ্যে যখন দেশ আমাদের স্বাধীন হয় তার আগে, অর্থাৎ ইংরেজ শাসনের আগে একটা ভাষা কমন ছিল, সংস্কৃত ভাষা, যেটা সবাইকে শিখতেই হতো, কমন ল্যাঙ্গুয়েজ। তো তারপর দেশ স্বাধীনের পর কি হলো, সংস্কৃতটা উড়ে গিয়ে কমন ল্যাঙ্গুয়েজ গোটা বিশ্বব্যাপী চলে গেল ইংলিশ। এখন ইংলিশ, তখন কাজ হতো সংস্কৃতকে ধরে, একদম প্রাচীন তত্ত্বকে ধরে কাজ হতো, জ্যোতিষের কাজ হোক বা অন্যান্য শাস্ত্রের কাজ। আর বর্তমানে সংস্কৃত চলে গেছে, সংস্কৃত চলে গিয়ে এখন ইংলিশ ঢুকে গেছে, তো সেই জন্য ইংলিশটাকেই বেছে নেওয়া হয়েছে। আর ইংলিশটাকে সংস্কৃতের যে ফর্মুলা ছিল আমাদের, সেই ফর্মুলাতে কনভার্ট করা হয়েছে। এমনকি এটা আপনারা জেনে অবাক হবেন যে এ থেকে জেড অব্দি যে 26টা অ্যালফাবেট রয়েছে, এই 26টা অ্যালফাবেটও কিন্তু ভারত থেকে নেওয়া। ওদের কাছে এ থেকে জেড পর্যন্ত 26টা অ্যালফাবেটও ছিল না, এটা কিন্তু পুরোপুরি ভারত থেকে নেওয়া হয়েছে। আর এইভাবে কিন্তু মার্কিং করে 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 আমাদের পুরো সংখ্যাতত্ত্বর সিস্টেমটাকে তৈরি করা হয়েছিল। 26 কেন করা হলো, এর পিছনে কিন্তু দারুণ ব্যাখ্যা আছে, যে ইংলিশে অ্যালফাবেট 26টা কেন, কারণটা কি, এটা আমি অন্য কখনই বলবো 26টা কেন, আজকে না। তো যাই হোক, একটু বলুন প্লিজ, স্যার একটু বলুন প্লিজ, এটা একটু। আর একটু জল খান না। এটা আমার খুব, স্যার এটা আমার খুব দরকার, একটু বলুন। দেখুন, ইংলিশের যে 26টা অ্যালফাবেট এসছে না, এই 26টা অ্যালফাবেটও কিন্তু মানে সংখ্যা, অর্থাৎ আমরা যত সংখ্যা ইউজ করি, যা সংখ্যা ব্যবহার করি, এই সম্পূর্ণ সংখ্যা জিনিসটাই কিন্তু জ্যোতিষ থেকে এসছে, একদম আদি প্রথম পুরোটাই জ্যোতিষ থেকে এসছে। এইবার এই যে 26টাই কেন নেওয়া হলো, এর পিছনে যে ব্যাখ্যাটা দেওয়া হয়, আমাদের নবগ্রহ রয়েছে, একটা মিনিট,
হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে 26টা অ্যালফাবেট রয়েছে, 26টা কেন নেওয়া হলো, কারণ আমাদের গ্রহ আমরা কত জানি, 9টা গ্রহ, তাই না? তো এবার 9টা গ্রহ যেহেতু, তো 9টা গ্রহ যদি হয়, এবার অ্যালফাবেটকে যদি আমরা তিনটে তিনটে করে ভাগে ভাগ করি, অর্থাৎ 27টা হওয়া উচিত ছিল, যেন 27টা নক্ষত্র, তাই না? 27টা নক্ষত্র, তো অ্যালফাবেটও 27টা হওয়া উচিত ছিল। যদি 27টা নক্ষত্র অ্যালফাবেট হতো, তাহলে পুরোপুরি মিলে যেত 9টা গ্রহের সঙ্গে। তাহলে প্রত্যেকটা গ্রহ দুটো করে অ্যালফাবেট পেত, তিনটে করে অ্যালফাবেট পেত, তাই তো? যদি এক একটা গ্রহকে আমি তিনটে করে অ্যালফাবেট দিয়ে দিই, তাহলে তিনটে করে অ্যালফাবেট দিলে 3 9 27, 27টা হওয়া দরকার ছিল। 27টা না হয়ে সেখানে কটা হলো, সেখানে হলো 26টা। একটা কমে গেল। একটা কমে কেন গেল, এর পিছনেও কিন্তু সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, বলি সংখ্যা তত্ত্ব আজকে দেখিয়ে দিই। আসবে না।
এবার দেখুন, দেখতে পাচ্ছেন সবটা পুরো? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা অ্যালফাবেট এক্সট্রা থাকার প্রয়োজন ছিল কি নেই? ছিল, পাক্কা আছে এটা। ছিল তো, অথচ হ্যাঁ। আমাদের অ্যালফাবেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এ থেকে জেড পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই না? হুম। তো এই যে এ থেকে 9 পর্যন্ত পুরো নবগ্রহকে দিয়ে দেওয়া হলো, এ থেকে আই পর্যন্ত নবগ্রহ একটা সেট হয়ে গেল। আবার জে থেকে আর পর্যন্ত নবগ্রহের একটা সেট হয়ে গেল। আবার এস থেকে জেড পর্যন্ত অষ্টগ্রহের 8টা গ্রহের একটা সেট হয়ে গেল। নবগ্রহের কিন্তু সেট হলো না। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা নাম্বার 3বার করে আসছে, এমন একটাই নাম্বার আছে যে 2বার এসছে মাত্র, সেটা কে? কোন নাম্বারটা মাত্র একবার 2বার এসছে আর আসেনি? 9 স্যার, 9 9 নাম্বারটা মাত্র 2বার এসছে, 3বার আসেনি। 9 নাম্বারটা হচ্ছে মঙ্গলের নাম্বার। কার নাম্বার? মঙ্গলের নাম্বার। কেমন? এখানে নাম্বারগুলো বলে দেওয়া যায়। 1 নাম্বার হচ্ছে রবির নাম্বার, 2 নাম্বার হচ্ছে চন্দ্রের নাম্বার, 3 নাম্বার হচ্ছে বৃহস্পতি, 4 নম্বরে রাহু, 5 নম্বরে বুধ, 6 নম্বরে শুক্র, 7 নম্বরে কেতু, 8 নম্বরে শনি এবং 9 নম্বরে হলো মঙ্গল। এই হলো নবগ্রহের সার্কেল টোটাল। কেমন? নবগ্রহ বুঝতে পেরে গেছি। তাহলে এ থেকে আই পর্যন্ত পুরো নবগ্রহ, সেখানে মঙ্গল রয়েছে। জে থেকে আর পর্যন্ত এখানেও মঙ্গল রয়েছে। এস থেকে জেড পর্যন্ত শনিতে গিয়ে শেষ হয়ে গেল, 8-এ শেষ, অর্থাৎ শনিতে গিয়ে শেষ হয়ে গেল। সেখানে কিন্তু মঙ্গলকে পাওয়া গেল না, 9কে পাওয়া গেল না। কেন? 26টা কেন হলো? আবার এই যে পুরো অ্যালফাবেটটা 8 সংখ্যায় গিয়ে শেষ হয়ে গেল, তাই না? জেড অর্থাৎ 8, 8 অর্থাৎ শনি, 8-এ শেষ হয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ড কথা পাচ্ছি 26টা। আবার 26কে দিয়ে টোটাল করি 2 + 6, 26 তো, 26কে ভাঙলাম, 2 + 6 = 8। 8 নাম্বার অর্থাৎ শনির নাম্বার। কেমন? আর ABCD এই যে ওয়ার্ডগুলো, এটা কাদের? পাশ্চাত্য, অর্থাৎ ম্লেচ্ছ দেশ। ম্লেচ্ছ বলা হয় না ইংরেজদেরকে, আমাদের দেশে ম্লেচ্ছ বলা হতো। আর ম্লেচ্ছদের গ্রহ অর্থাৎ ম্লেচ্ছ গ্রহ কাকে বলা হয়? জ্যোতিষশাস্ত্রে ম্লেচ্ছ গ্রহ বলা হয় কাকে? শনি না? শনিকে বলা হয়। তাই ম্লেচ্ছদের ভাষা, আমরা ম্লেচ্ছদের ভাষা বর্তমানে ইউজ করছি। তাই ম্লেচ্ছদের ভাষা, সেখানে 27টি নক্ষত্রের ভাষা কি করে আসতে পারে? আর 27 চলে আসে মানে কি 7 + 2 বা 2 + 7 মানে 9 চলে আসবে কিন্তু, তাই না? 9 মানে মঙ্গল চলে আসছে। মঙ্গল তো ম্লেচ্ছ নয়, তাই ম্লেচ্ছদের ভাষার মধ্যে ম্লেচ্ছ গ্রহকেই রাখতে হবে, তাই তো? কিন্তু আমাদের যে অক্ষর রয়েছে, যদি আমরা সেগুলোকে টোটাল করি, সেগুলোকে যোগ করি এইভাবেই, সেগুলোকে যোগ করলে কিন্তু আমরা ম্লেচ্ছ শনিকে পাবো না, আমরা বৃহস্পতিকে পেয়ে যাব। প্রত্যেকটা দেশের যে ভাষা রয়েছে, তাদের নিজস্ব একটা, আমাদের যেমন অ ক খ রয়েছে, এদের যেমন ABCD রয়েছে, আরো বিভিন্ন দেশে বিভিন্ন রকম ওয়ার্ড রয়েছে। এই যেই দেশকে যেই গ্রহ দেখছে, আমরা কিন্তু সেই ওয়ার্ডগুলোকে যোগ করে সেই গ্রহকেই পেয়ে যাব। ভারতবর্ষ চিরকাল বিশ্বগুরু থেকে এসছে, সকলকে শিক্ষা দিয়ে গেছে। তাই ভারতবর্ষের প্রত্যেকটা অ্যালফাবেটকে যদি আমরা যোগ করি এভাবে, আমরা কিন্তু 3 সংখ্যা পাবো, অর্থাৎ বৃহস্পতির সংখ্যা পেয়ে যাব। কেমন? বোঝা গেল? তো ইংরেজির অ্যালফাবেট 8 কেন হলো? বোঝা গেছে। এটা শুধুমাত্র জ্যোতিষের পার্ট দিয়ে বোঝালাম। আমাদের ইটালিতে 21টা, ইটালিতে 5টা। হ্যাঁ বলুন। যাক, এটা কিন্তু এটা অতটা ইন্টারেস্টিং না আমার, যদি আমি বললাম এমনি কথাগুলো যে আমাদের এখানে 21টা হয়, ওরা এটাকে কয়েকটা লেটার যেগুলো আছে এগুলো ইউজ হয় না, যেমন IJ ইউজ হয় না, IJ আর কে কে WHO, হ্যাঁ কে ইউজ হয় না, IJ কে ইউজ হয় না, আর H না, H হতো, H IJ কে, আর হ্যাঁ YZ। যেগুলো ইউজ হয় না সেগুলোকে বাদ দিয়ে হিসেব করে দেখুন। আর যাক, ঠিক আছে।
তো যাই হোক, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দেশের ভাষা তৈরি হয়েছে ঠিক এই রকম ভাবে, কেমন? তো এটা তো জ্যোতিষের একটা পার্ট গেল, কিন্তু এর পিছনে সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে। ওটা ওটা ডিপেন্ড করছে সম্পূর্ণ স্পেসের উপরে, মানে একদম মহাকাশের উপরে নির্ভর করছে এনার্জিটা। মানে প্রত্যেকটা ভাষার একটা নির্দিষ্ট এনার্জি হয়, একটা নির্দিষ্ট ঊর্জা হয় প্রত্যেকটা ভাষার। সংস্কৃত ভাষার ঊর্জা, সংস্কৃত ভাষার এনার্জি কিন্তু সবার থেকে হাই লেভেলে থাকে, একদম টপে থাকে সংস্কৃত ভাষা। যার উচ্চারণের ভঙ্গিমা, যার যে আমরা সংস্কৃত ভাষায় যদি কথা বলি, আমরা কথা বলে আমাদের ব্রেনের উপরে যে এফেক্টটা পড়বে, সেই এফেক্ট সবটাই আলাদা লেভেলের হয়, আলাদা জায়গা থেকে আসে, কেমন? তাই সংস্কৃত ভাষা সম্পূর্ণ আলাদা। এবং এটাও বলা হয় সংস্কৃত ভাষা সমস্ত ভাষার জননী, তাই না? সুতরাং তার জিনিসটা আলাদা। তো আমাদের দেশ কিন্তু প্রাচীন কাল থেকে সংস্কৃত চর্চাই করে এসছে, যার জন্য সমগ্র বিশ্বকে শিক্ষা দিয়ে গেছে। কিন্তু আজ সম্পূর্ণ বিশ্বকে শিক্ষা দেওয়া তো দূরের কথা, পাশ্চাত্য দেশে গিয়ে শিক্ষা গ্রহণ করছে। কতটা অধঃপতন হয়েছে তাহলে? এর কারণ আমরা বৃহস্পতিকে ভুলে গিয়ে শনিকে আপন করে নিয়েছি। বৃহস্পতি তো গুরু, আর ভারতবর্ষ গুরু প্রধান। তো সেই গুরুকে আজকে আমরা সাইডে রেখে এখন প্রধান হয়ে গেছে শনি, ম্লেচ্ছ গ্রহ। তাহলে তার অবস্থা তো ম্লেচ্ছের দিকেই যাবে, তাই না? তো এই হচ্ছে জ্যোতিষের দিক থেকে ব্যাখ্যা। সাইন্টিফিক যে ব্যাখ্যাটা আছে ওটা আজকে দেবো না, ওটা অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময় দেবো। এই সায়েন্সের ব্যাখ্যাটা কি করছে, স্পেস থেকে যে ব্যাপারটা আছে ওটা, ওর ব্যাখ্যাটা কি, ওটা সম্পূর্ণ আলাদা রকম, কিন্তু দুটোর মধ্যে মিল আছে, দারুণভাবে মিল আছে। যাই হোক, আমরা আমাদের চ্যাপ্টারে ফিরে যাই, অনেক দূর চলে এসেছি চ্যাপ্টার থেকে। তো ঠিক আছে, আমরা এই ছকটাকেই রাখবো, প্র্যাকটিক্যাল ছক। এবার এই ছকটার উপরে কে বলবেন? চলে আসুন। এই ছকের উপরে কার কি প্রশ্ন আছে, তাহলে ক্লাসটা আরো বেটারের দিকে যাবে। স্যার এখানে ইউ মানে কি? ইউ মানে কি মানে? ইংলিশে যে ইংলিশের ইয়েটা যে লেখা রস্যই রস্য বিসর্গ, এখানে এখানে ইউরেনাস মানে হচ্ছে ইউরেনাস, কেমন? মানে হচ্ছে নেপচুন। আচ্ছা, আর এখানে প্লুটো গেছে মানে প্লুটো, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলোকে দেখার দরকার নেই। এটা সফটওয়্যারের ভিত্তিক করছি বলে আমরা ওদেরকেও দিয়ে দিয়েছি আর কি। তো এগুলোকে দেখার দরকার নেই, আমরা শুধু নবগ্রহকেই দেখবো। স্যার বলছিলাম যে এখানে রাশি অধিপতি গ্রহ ধনু রাশি, অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর লগ্ন হচ্ছে তুলা, তাহলে অধিপতি গ্রহ শুক্র। তাহলে বৃহস্পতি আর শুক্রের মধ্যে তো একটা তো কনফ্লিক্ট থাকে, তাহলে এই ক্ষেত্রে কি মানে জাতকের দেহ মনের মধ্যে কি একটা দ্বন্দ্ব চলবে? একদম ঠিক, পারফেক্ট জায়গা ধরেছেন, দারুণ জায়গা। দেখুন, লগ্নপতি শুক্র এবং রাশিপতি বৃহস্পতি, শুক্র আর বৃহস্পতির মধ্যে কিন্তু মিত্রতার সম্পর্ক নয়, তাই না? একদম খুব সুন্দর জায়গা ধরেছে, আনন্দিত আমি, গর্বিত বটে। যখনই শুক্র এবং বৃহস্পতি লগ্নপতি এবং রাশিপতি দুজনে একে অপরের সমসপ্তমে গিয়ে বসে আছে, আবার কোথায় বসে আছে না, একজন বসে আছে পঞ্চমে আর একজন বসে আছে একাদশে। পঞ্চমটা হচ্ছে বুদ্ধির ঘর, বিদ্যার ঘর, আর একাদশটা হচ্ছে ইচ্ছা পূর্তির ঘর, একাদশটা আয়ের ঘর, কেমন? তো এইবার যখনই বৃহস্পতি এবং শুক্র একে অপরের সমসপ্তমে বসলো, ঠিক যে পজিটিভ দিকগুলো আমরা বললাম, যে কখনো অভাব হবে না, এদের কাছে কিছু থাক না থাক, মোটামুটি 10-20টা লোক যদি হঠাৎ করে বাড়িতে চলেও আসে, এদের ঠিক যেখান থেকে ম্যানেজ হয়ে যাবে, ঠিক মেকআপ করে দেবে, অভাব বলে কিছু এদের মধ্যে থাকবে না। এটা হচ্ছে বৃহস্পতি আর শুক্রের একটা গুণ বলা যেতে পারে, কেমন? কিন্তু প্রবলেম যেটা হয়, যেটা হচ্ছে শুক্র এখানে লগ্নপতি হিসেবে রয়েছে আর বৃহস্পতি এখানে রাশিপতি হিসেবে রয়েছে। তো রাশিপতি এবং লগ্নপতি যখন সমসপ্তমে চলে গেল, আচ্ছা তুলা লগ্নের চেহারাটা কিরকম হবে, তুলা লগ্নের আকৃতিটা কিরকম হবে? স্যার হালকা ধরনের তো হতে পারে, কারণ তুলা তো খুব মানে হালকা প্রকৃতি।
তুলা হালকা প্রকৃতি, তারপর আর আর স্যার দ্রুত গতি লম্বা হবে, আর সাদা সাদা রঙের ন্যায়পরায়ণ। এবার দেখুন, প্রথমত আমাদের শুধুমাত্র তুলা লগ্নকে যেরকম দেখবো আমরা, তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে তুলা লগ্নে কে বসে আছে। লগ্নে কিন্তু বুধও বসে আছে, তাই না? তো লগ্নে বুধও বসে আছে, বুধের গুণাবলীটা কিন্তু লগ্নে একটা দেহের মধ্যে ফুটে উঠবে। কেমন? তো এই কারণে যখনই শুক্র হয়ে গেল লগ্নপতি এবং লগ্ন হয়ে গেল তুলা, হ্যাঁ হালকা প্রকৃতি, কথাটা ঠিক, হালকা প্রকৃতি, কিন্তু অতটাও হালকা প্রকৃতি নয়, কারণ এখানে বুধ বসে আছে এবং লগ্নে দৃষ্টি করছে, দৃষ্টি পড়ায়নি যদিও বা, দৃষ্টি আমি পড়াবো পরে, তবে দৃষ্টি করছে লগ্নে বৃহস্পতি পূর্ণরূপে। যখনই লগ্নে বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে, তখনই যতটা হালকা হওয়ার কথা ততটা হালকা কিন্তু এরা হবে না। কেমন? এই দৃষ্টি মানে কি স্যার? দৃষ্টি মানে দেখা। যেমন ধরুন আমি এখানে চেয়ারে বসে আছি, আমি এখানে চেয়ারে বসে আছি, আমি যেরকম আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি বা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার দৃষ্টি কিন্তু পুরোপুরি ক্যামেরার মধ্যে নেই। আমার দৃষ্টি ক্যামেরার মধ্যেও আছে, আমার দৃষ্টি কম্পিউটার স্ক্রিনের মধ্যেও আছে, আমার দৃষ্টি আমার আশপাশটার মধ্যেও আছে, তাই না? তো যেখানে যেখানে আমার দৃষ্টি পড়ছে, যদি সেখানে সেখানে কিছু ঘটে, আমি সেটাকে বুঝতে পারবো, তাই তো? তাহলে এবার আমাকে লুকিয়ে যারা কোনো কাজ করতে চাইছে, আমার সামনে দিয়ে যারা করতে পারবে না, অর্থাৎ আমার দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে তারা কোনো অঘটন ঘটাতে পারবে না, কারণ আমার দৃষ্টি ওখানে পড়ছে, আমি তো দেখে নেবো যদি সেখানে কিছু করতে আসে। হয়তো আমি এখানে বসে ক্লাস করাচ্ছি, কেউ আমার ক্ষতি করতে চাইছে, সে আমার সামনে দরজা দিয়ে ঢুকে আসবে, তাই তো? এবার যদি আমি আগে ভাগে বুঝে যাই যে আমাকে আমার ক্ষতি করতে আসছে, আমি দেখে নিয়েছি, তা আমি তো নিজের প্রোটেকশন নিয়ে নেবো, না? কিন্তু ক্ষতি করতে পারবে না। তো দৃষ্টির প্রভাবটা এইভাবেই খাটে যে এই এক একটা গ্রহ না এক একটা জায়গায় বসে এক একটা ঘরে দৃষ্টি দেয়। তো যেই যেই ঘরে দৃষ্টি দিচ্ছে, অন্যান্য গ্রহগুলো সেই সেই ঘরের কোনো ক্ষতি করতে পারে না। বলার তাৎপর্য, অন্যান্য গ্রহের প্রভাব সেইভাবে খাটে না। যেমন ঠিক যেরকম লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, দৃষ্টিটা কেমন করে বেরোবো এটা স্যার, দৃষ্টিটা কেমন করে বের করবো বুঝতে পারলাম। প্রত্যেকটা, ওটা বের করতে হয় না, ওটা ফিক্সড। প্রত্যেকটা গ্রহের দৃষ্টি ফিক্সড থাকে, ওটা আমি একটা লিস্ট দিয়ে দেব পরের দিন ক্লাসে, একদম দৃষ্টির ছক বানিয়ে পুরো লিস্ট দিয়ে দেব। কেমন? যেরকম বৃহস্পতির ক্ষেত্রে যদি উদাহরণ দিয়ে বলা যায়, বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেই ঘর থেকে পঞ্চম, নবম এবং সপ্তম এই তিনটে ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে। কেমন? প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে, নবগ্রহের ক্ষেত্রে একটা ঘর খুব কমন, সপ্তম ঘর। প্রত্যেকটা গ্রহ তার সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দেয়। ঠিক আছে? পূর্ণ দৃষ্টি মানে একভাবে তার দিকে তাকিয়ে আছে, মানে পূর্ণভাবে দেখছে। আবার দৃষ্টি ত্রিপাদ হয়, দ্বিপাদ হয়, একপাদ হয়, মানে এগুলো আর চোখে দেখা আর কি। ত্রিপাদ মানে খানিকটা আর চোখে দেখা, দ্বিপাদ মানে আর একটু আর চোখে দেখা, আর একপাদ মানে একদমই আর চোখে দেখা, যাকে দেখতে পাওয়া না পাওয়া এক প্রকার সমান বলেই মনে হয়, তাকে একপাদ বলা হয়। কেমন? তো দৃষ্টির এখন তারতম্য রয়েছে, একপাদ, দ্বিপাদ, ত্রিপাদ, চতুর্পাদ মানে পূর্ণ দৃষ্টি। এই হচ্ছে দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি দেয় যেখানে বসে থাকে সেখান থেকে 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর, হচ্ছে বৃহস্পতির দৃষ্টিঘর। ঠিক আছে? এরকম মঙ্গলের ক্ষেত্রে যদি বলা যায়, মঙ্গল যেখানে বসে থাকে সেখান থেকে 4 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি করে, 7 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি করে এবং 8 নম্বর ঘরে পূর্ণ দৃষ্টি করে। কেমন? বুধ, শুক্র, রবি এবং চন্দ্র এই গ্রহগুলো একমাত্র 7 নম্বর ঘরেই পূর্ণ দৃষ্টি করে, আর কোথাও পূর্ণ দৃষ্টি করতে পারে না। রাহুর ক্ষেত্রে একটু আলাদা, রাহু তো একটু সব জায়গায় দেখতে ভালোবাসে, চোখটা সবসময় করে, শুধু মাথাটা আছে না, দেহটা তো নেই। তো সেই জন্যে রাহু দৃষ্টি দেয় 5 নম্বর ঘর, বৃহস্পতির মতোই সেম। রাহু দৃষ্টি দেয় 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 9 নম্বর ঘর এবং একটা এক্সট্রা আছে 12 নম্বর ঘর,
যেখানে বসে থাকে সেখান থেকে, লগ্ন থেকে নয় কিন্তু, যেখানে গ্রহরা বসবে সেখান থেকে তার দৃষ্টি শুরু হবে, মানে সেই ঘর থেকে ধরতে হবে, গণনা করতে হবে। ঠিক আছে, এই হলো প্রসেস দৃষ্টি। স্যার সবগুলো বলে দেবেন, আরেকবার লিখে নেবো। আচ্ছা, আমি এগুলো কিন্তু শুধুমাত্র পূর্ণ দৃষ্টি বলছি, একপাত দ্বিপাত ত্রিপাত এখনো বলিনি। ঠিক আছে, হ্যাঁ পূর্ণ দৃষ্টিতে পূর্ণ দৃষ্টি। সমস্ত গ্রহ নবগ্রহর মাত্রই সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি দেবেই, তবে কেতু বাদ, কেতুর কিন্তু কোনো দৃষ্টি হয় না। নবগ্রহ বলা ভুল, 8টা গ্রহ বলা উচিত ছিল আমার। কেতুর কোনো দৃষ্টি হয় না, কারণ কেতুর কাছে মাথা নেই, দেহটা শুধুমাত্র আছে, তো কেতুর কোনো দৃষ্টি হয় না। রবি থেকে শুরু করে রাহু পর্যন্ত সবার দৃষ্টি আছে, কেতু বাদে। আবার কোনো কোনো মতে কেতুর দৃষ্টিও দিয়েছে, তো কেতুর দৃষ্টি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরা হয় না, তো সেই জন্য কেতুর দৃষ্টি লেখার কোনো প্রয়োজন নেই। আর যদিও বা কেতুর দৃষ্টি লেখার ইন্টারেস্ট থাকে, রাহুর যে দৃষ্টিগুলো পড়বে যেখানে যেখানে, কেতুও ঠিক সেখানে সেখানে সেম সেম দৃষ্টি দেয়। কেমন? আচ্ছা, তো দৃষ্টির কথা, সমস্ত গ্রহ নিজের সপ্তম ঘরে যেখানে বসে থাকে সেখান থেকে 7 নাম্বার ঘরে পূর্ণ দৃষ্টিতে দেখে। বৃহস্পতির ক্ষেত্রে একটু আলাদা, যেরকম বৃহস্পতি পঞ্চম ঘরকেও পূর্ণ দৃষ্টিতে দেখে, সপ্তম ঘরকেও দেখে এবং নবম ঘরকেও দেখে, যেখানে বসে থাকে সেখান থেকে। মঙ্গলের ক্ষেত্রে বলা গেলে মঙ্গল যেখানে বসে থাকে সেখান থেকে চতুর্থ ঘর, সেখান থেকে সপ্তম ঘর, সেখান থেকে অষ্টম ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে। শনির ক্ষেত্রে একটু আলাদা, শনি যেখানে বসে থাকে সেখান থেকে 3 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘরকে পূর্ণ দৃষ্টিতে দেখে। রাহু যেখানে বসে থাকে সেখান থেকে 5 নাম্বার ঘর, 7 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘরকে রাহু পূর্ণ দৃষ্টিতে দেখে। বাকি যে গ্রহগুলো পড়ে রইল, এই সমস্ত গ্রহগুলো কেবলমাত্র 7 নাম্বার ঘরকেই পূর্ণ দৃষ্টিতে দেখে, অন্য কোনো ঘরকে আর পূর্ণ দৃষ্টিতে দেখতে পারে না। কেমন, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই পূর্ণ দৃষ্টিতে দেখলে সেখানে কি মানে কি হয়, মানে ফলটা ভালো দেয় এরকম কিছু? যখনই গ্রহ যেখানে দৃষ্টি দিচ্ছে তখন সেখানে সেই গ্রহের প্রভাব খাটবে, অর্থাৎ সেই গ্রহের যে ক্যারেক্টার, যে চরিত্র, সেইটা সেই ঘরে ফুটে উঠবে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইবার যেটা আমাদের হোম টাস্ক থাকবে সেটা হলো, আমরা পরের সপ্তাহে ক্লাসে এইরকম জন্মছক জড়ো করব, একটা সপ্তাহ ধরে জন্মছক জড়ো করব। জন্মছক জড়ো করে নিজেরাই অল্প অল্প করে বিচার করতে শুরু করব, দেখতে শুরু করব, যতটুকু পারি যা শিখেছি তার উপরেই করব। কারণ জলে যতক্ষণ না নামছি সাঁতার শেখা যায় না। আমি যদি বলি না আমি আগে আড়াতে সাঁতারটা শিখে নেবো, সাঁতার শিখে আমি জলে নামবো, ওটা সম্ভব নয়, সারা জীবনেও সম্ভব নয় যে আড়ায় আমি মাটিতে সাঁতার শিখবো তারপর জলে নামবো। আমাদের সাঁতার জলে নেমেই শিখতে হবে, তাই তো? তো সেই জন্য আমরা মোটামুটি শিখে গেছি, যতটুকু শিখেছি প্র্যাকটিক্যালের জন্য মোটামুটি পর্যাপ্ত জ্ঞান আমাদের হয়ে গেছে। এইবার অভ্যাস, আমাদের অভ্যাস করতে হবে। কেমন? তো সুতরাং এই যে জন্মছকটা দেখা আজকে বিচার করলাম, আমরা মোটামুটি বুঝলাম যে এইভাবে বিচার করার পদ্ধতি রয়েছে, এইভাবে বিচারটা করতে হয়। বিচার করতে পারি না পারি চেষ্টা করব, কেমন? তারপর ক্লাসে আসবো, ক্লাসে এসে যার যতগুলো ছক হবে সেখান থেকে সময় থাকলে আমরা একটা দুটো ছক নিয়ে প্র্যাকটিক্যাল এখানে রেখে, কম্পিউটার স্ক্রিনে রেখে বিচার করে একদম প্র্যাকটিক্যালি ক্লাস করব। কেমন হবে? রাজি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি যেমন ভাবে বলবেন সেভাবে। আচ্ছা স্যার বলছিলাম যে ওই যেটা দেহ ধন ভ্রাতা বন্ধু যেগুলো দিয়েছিলেন ওই ছকটা, আরো যেগুলো যেগুলো ওই ছকের সঙ্গে আরো রয়েছে, ওই ধনের সঙ্গে আরো যেগুলো বা ভ্রাতার সঙ্গে, ওই একটু আরেকটা ওইগুলো স্যার একটু দিলে ভালো হয়। ঠিক আছে, পেয়ে যাবেন, অসুবিধা নেই। তবে আগে মাঠে নেমে পড়ুন প্র্যাকটিক্যালি।
জন্মছক আচ্ছা জোগাড় করতে শুরু করে দিন। কেমন? শঙ্করবাবু বলুন, হ্যান্ড রাইজ করেছেন। না স্যার, হয়ে গেছে। ও আপনি করেন, এটা কে করেছে? সুখেন বাবু। আমি হ্যাঁ স্যার, বলছি ওই যে স্যার এক দিলেন, বি 2, এগুলো স্যার একটা বললেন না যে কোন কোন গ্রহ যেগুলো বললেন, ওটা স্যার মানে স্যার বললে স্যার এগুলো লিখে নিতাম স্যার। ওটা লিখে নিন। ও আচ্ছা, গ্রহগুলো লিখবেন। আচ্ছা, আমার বুঝতে ভুল হলো। 1 রবি, 2 চন্দ্র, 1 রবি, 2 চন্দ্র, 3 গুরু, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র। লিখছেন? হ্যাঁ স্যার। 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল। ঠিক আছে স্যার 4, 5, 6টা একবার বলে দিন। 4 রাহু, 5 বুধ, 6 শুক্র। একবার বলে দিন না স্যার, 1 2 3 থেকে প্রথম তো আমি লিখতে পারিনি। এগুলো লেখার এখন দরকারও নেই, তাছাড়া এগুলো তো আমি এখনো পড়াইনি। আপনারা 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনি যে ছকটা বিচার করলেন, এটা কত সময়ের জন্য, মানে এটা কোন সময়ের জন্য ওই ব্যক্তির এরকম অবস্থা থাকবে, পরে ঠিক হয়ে যাবে, এটা কি করে বুঝবো? এটা সারা জীবন। তাহলে স্যার আমরা জ্যোতিষীদের কাছে যখন যাই, ওনারা বলে দেন যে কারো ছক থেকে যে এটা তোমার 2 বছরের মধ্যে কর্মযোগ পড়বে, কিংবা এই বছর অব্দি তোমার, কিংবা এই মাস অব্দি তোমার এই যোগটা খারাপ আছে, সেটা কিভাবে নির্ণয় করা যায়? ওটাকে দশা বলা হয়। দশা, দশা আমি এখনো পড়াইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। স্যার আমার একটা পার্সোনাল প্রশ্ন ছিল, বলছি ওই যে হাল খাতাগুলো হয় না, ওইটা স্যার কোন নক্ষত্রে কিনলে ভালো হয়? কোন নক্ষত্রের মধ্যে কিনলে ভালো হয়, মানে ওই ডেটে কোন নক্ষত্র রয়েছে এরকম কিছু? আমি প্রশ্নটাই বুঝতে পারলাম না। মানে যে স্যার দোকানের জন্য যদি হাল খাতা কিনি, ওইটা কোন ডেটে কিনলে ভালো হয় আর কি? হালখাতা কিনবেন? হ্যাঁ। হালখাতা কিনবেন মানে ব্যাপারটা কি? আমি ক্লিয়ার করতে পারছি না। হালখাতা মানে কিনবেন আমাদের ব্যবসার জন্য একটা স্যার ওই খেরোর খাতা বলে না, ওই যে লাল খাতাগুলো, ও ওই কেনার ডেটটা। ওটা আপনি অক্ষয় তৃতীয় দিন করে নেবেন। আচ্ছা স্যার। আচ্ছা যাকে, তো আজকে যে যতটুকু হলো, আজকে অনেক মেন সাবজেক্ট থেকে অনেক বেশি উল্টো দিকে কথা হয়ে গেছে। যাকে আজকে যতটুকু হলো, যা কিছু হলো, আমরা কতটা বুঝতে পেরেছি, কতটা বুঝতে পারিনি। আমার তো দিন দিন মনে হচ্ছে যে পূর্বে একদম প্রথম দিকে যখন ক্লাস শুরু হয়েছিল, যতটা ইন্টারেস্ট নিয়ে ক্লাস শুরু হয়েছিল, যতটা আগ্রহ ছিল, ধীরে ধীরে আগ্রহটা যতটা কমে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। এবার কি মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। প্রবলেম হচ্ছে কিছু? এটা প্র্যাকটিস করতে হবে স্যার। প্র্যাকটিস তো করতে হবে। জ্যোতিষ আজকে মাথার উপর দিয়ে গেছে, দেখতে হবে আজকে মাথা মিলিয়ে দেখতে। আচ্ছা, মাথার উপর দিয়ে কার কার গেছে একটু হাত দেখি, হাত তুলে তুলুন তো।
আচ্ছা, তিনজনের মাথার উপর দিয়ে গেছে। এবার আপনার হ্যান্ড লোয়ার হ্যান্ড করে নিন, হাত নামিয়ে নিন। হ্যাঁ, হাত নামিয়ে নিন। আচ্ছা, এইবার যাদের মাথার ভিতরে চলে গেছে তারা হাত তুলুন। এই রে, মাত্র একজন ঘরের ভিতরে ঢুকলো না, দুজন, তিনজন, ম্যাচ ড্র হয়ে গেল। এক, দুই, তিন, চার, পাঁচজন। তার মানে আজকে যা বুঝলাম 5 জনের মাথার মধ্যে ঢুকেছে, 3 জনের ঢোকেনি, উপর দিয়ে গেছে। বাকিদের কি হলো তাহলে? যারা আজকে 18 জন 16 জন ক্লাস দেখছেন না, কতজন আছে? বাকিরা দ্যাতমক স্যার, দ্যাতমক। বাকিরা দ্যাতমক, এটা ভালো বলেছেন। আচ্ছা, এবার আপনার হাত নামিয়ে নিন। স্যার মোটামুটি মাথার মধ্যে গেছে। আচ্ছা, যারা হাত তুললেন না একদমই, এবার তারা হাত তুলুন, যারা হাত তোলেননি। আচ্ছা, এবার একে একে সমস্যাগুলো বলুন। মাত্র 2 জন হ্যান্ড রাইজ করেছেন, হাত তো আপনারা অনেকেই তোলেননি। এই রে, তন্ময় বাবু তো লেফটি হয়ে গেল, যা ভয় পেয়ে গেল নাকি? হ্যাঁ, এবার যারা হাত তুলেননি এখন তুলছেন, তারা একে একে আপনাদের সমস্যাগুলো বলুন, কোথায় অসুবিধা হয়েছে। আপনাদের সমস্যাটা কি হয়েছে? মাথায় ঢোকেনি, উপর দিয়ে গেছে, দুটোর মধ্যে তো কোনোটা নয়, বুঝে গেলাম। কোনটা হয়েছে আপনাদের সঙ্গে? দেব বিজয় বাবু বলুন, আনমিউট করুন। স্যার, প্রথম তো কথা হচ্ছে গিয়া, যা বুঝলাম আমি এতদিন এই সাবজেক্টের উপরে টোটালি জিরো ছিলাম, ঠিক আছে, একদম মানে ডাবল জিরো। তো এইবার এই ক্লাস করার পরে মানে যা ক্লাস করিয়েছেন তার 1% মাথাতে গেছে, বাকি 99%-এর জন্য নেক্সট আবার যখন জ্যোতিষের ক্লাসটা হবে, আমি অলরেডি বলে রাখছি আদিত্য বাবুকে যে আমার নেক্সট আবার যখন জ্যোতিষের ক্লাসটা আবার এরকম মানে বেসিক ক্লাসটা আবার আরম্ভ হবে, তখন আবার আমাকে এডমিশন দিবে। আর আমি এখন তো এইগুলো জিনিসগুলি পুরো বাড়িতে পুরো প্র্যাকটিক্যাল মানে পড়াশোনা এইটাই করতেছি আর কি। তো দেখতেছি এখন কি হয়। নেক্সটে গিয়ে আমার বাকিটা আমার টোটালি মাথাতে আসবে। আর এখানের মধ্যে একটা জিনিস দেখলাম, ক্যালকুলেশনের যেটা ব্যাপারটা, এগুলি একটু মোটামুটি মানে হার্ড আর কি। তো আমার কোনো জিনিসেই একবারে মাথাতে আসে না, 2 বার 3 বার। যেমন আমি চণ্ডীর ক্লাস করেছি স্যার, একবারে আসে না, 2 বার করেছি, তারপরে গিয়ে আসছে। তো এই ধরনের আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আবার ক্লাস করবেন, কোনো সমস্যা নেই। তবে প্র্যাকটিস করতে থাকুন, আশা করছি খুব একটা সমস্যা হবে না, হয়ে যাবে। আচ্ছা, তারপর আর কে হ্যান্ড রেজ করে আছেন? সুখেন বাবু হ্যাঁ স্যার বলুন। স্যার মানে বুঝেছি, হ্যাঁ মানে প্র্যাকটিস করলে আর মানে মানে আপনার দিক থেকে কোনো নয়, মানে আমার দিক থেকে ওই প্র্যাকটিসের উপর নির্ভর করছে। এগুলো প্র্যাকটিস করলে স্যার এসে যাবে। আশা করি সামনের সপ্তাহের মধ্যে আমার মানে ওই যেটা হোমওয়ার্ক দিলেন, আশা করি হয়ে যাবে, রেকর্ডগুলো ভালো করে শুনবে। আচ্ছা, তার মানে আপনি বুঝেছেন মানে মাথার উপর দিয়ে গেল না মাথার ভিতর দিয়ে গেল, আমি এটাই বুঝতে পারলাম না। মানে আপনি কোন দলে আছেন? এখানে দেখুন, এখানে দুটো দল তৈরি হয়েছে, একটা দলের মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা দলের মাথার মধ্যে ঢুকেছে। আপনি কোন দলে পড়ছেন? মানে আপনি কাকে ভোট দেবেন? মাথার উপর দিয়ে যায়নি, ওই মাথার ভিতরে ঢুকেছে।
ঢুকেছে, মানে আমি বলছি যে আমি মানে ওই যে বারবার প্র্যাকটিস যদি আমি করি তাহলে আমার হয়ে যাবে। আচ্ছা, মানে মাথার মধ্যে ঢুকেছে কিন্তু এখনো ওরা সিট পায়নি, ওয়েটিং লিস্টে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ওদের সিট কনফার্ম হয়ে যাবে। কিছু যাত্রী নামতে হবে তো আগে, তো আপনার মাথার মধ্যে আগে থেকে গ্যাঞ্জামগুলো ঢুকে আছে, কিছু ডিলিট করে দিন, কিছু যাত্রীকে নামিয়ে দিন, বাকিরা সিট পেয়ে যাবে অটোমেটিক। তারপর বাকিরা সৌমিত্র বাবু, স্যার আপনাকে তো পুরো ক্লাসে দেখতেই পেলাম না আমি। স্যার মাঝখানে একটু ওই সমস্যা হয়েছিল, নেটওয়ার্কের সমস্যা হয়েছিল স্যার, জয়েন করতে পারিনি স্যার, ওই জন্য ক্লাসটা ঠিক মতো শুনতে পাইনি। তো ওটা আমি রেকর্ডিংটা পুনরায় শুনবো আবার। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আপনার থেকে আমি রেকর্ডিং শোনার পরেই উত্তর নেব। হ্যাঁ হ্যাঁ স্যার। পরজিৎ বাবু। হ্যাঁ স্যার, আজকে স্যার আপনার প্রেজেন্টেশন গুলো স্যার আমি ভালো করে বুঝতে পারিনি স্যার। প্রেজেন্টেশন গুলো আমার স্ক্রিনে ভালো আসছিল না স্যার, ওই জন্য ঠিক মতো আমার মানে আমি বুঝতে পারি না এগুলো। যে প্রেজেন্টেশন দিয়েছেন না আপনি স্যার, সে প্রেজেন্টেশন গুলো আমার মানে ইয়েতে স্ক্রিনে ভালো আসছে না, আবছা আসছে, ওই জন্য অসুবিধা হচ্ছে স্যার। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য খুব অসুবিধা হলো স্যার আজকে আমার এইগুলো স্যার। এই যে ছকটা, তারপর আপনি যে মানে ইংলিশের 26টা এটা কেন ওইটা ইয়ে 4টা দিলেন, ওটা আমি স্যার কিছু বুঝতে পারলাম না। ঠিক আছে, রেকর্ডিং দেখে নেবেন, রেকর্ডিং এ স্পষ্ট এসে যাবে সব। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, অমৃতলাল বাবু বলুন। স্যার চেষ্টা করতেছি, এখনো পর্যন্ত ভালো করে পিক আপ করতে একটু কষ্ট হচ্ছে। বুঝতে পারলাম না, মানে সবকিছু ভালো করে পিক আপ করতে পারছি না আর কি, মানে আবার করতে লাগবে ক্লাসটা, মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ভুলে যাচ্ছি, মনে রাখতে পারছি না, এটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সপ্তাহে একটা দিন মাত্র ক্লাস করি, তারপর সপ্তাহে একটা দিন ক্লাস করে বা এই যে খাতা বা নোটস যেখানে লিখছি সেটাকে বন্ধ করে রেখে দিচ্ছি, আবার পরের সপ্তাহে গিয়ে খুলছি, মাঝখানে কোনো চর্চা নেই। হ্যাঁ কারেক্ট স্যার, এটাই। তো যার কোনো চর্চা যদি না থাকি আমাদের মনে থাকবে কি করে? অন্তত প্রতিদিন কম করে আধা ঘন্টা করে হলেও একবার করে খোলা উচিত, একবার করে দেখা উচিত, চর্চায় থাকা উচিত, তবে তো শিখতে পারবো তাড়াতাড়ি। ঠিক আছে। তারপর আর কি আছে? স্বপ্নকলি দেবী। হ্যাঁ স্যার বলুন। কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছি, মাঝখানে শরীরটা খারাপ ছিল, এখন একটু ঠিক আছে। আচ্ছা, আপনি কাকে ভোট দেবেন? ভালো আছে? হ্যাঁ একদম ভালো আছে। আচ্ছা, আপনি কাকে ভোট দেবেন? স্যার মোটামুটি বুঝতে পারছি, এমনি অসুবিধা নেই, আর একটু চর্চা করলে আর একটু ভালো হবে। আচ্ছা, মানে আপনি ভোটটা কাকে দিচ্ছেন? স্যার আমি নিরপেক্ষ, কোনো ভোট নেই। এই রে, না এখানে তো আপনাকে একটা দলে আসতে হবে, নয় মাথায় ঢুকেছে নয় উপর দিয়ে বেরিয়ে গেছে, যে কোনো একটা দলে আসতে হবে তো। ওই তো স্যার মোটামুটি 70-30। 70-30, মানে আমি কারোর কাছে যখন আমি ঝুলবো। হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, এটা হতেই পারে। একটা সত্যি আমরা যে সাবজেক্টটা শিখছি, এই সাবজেক্টের বিষয়ে আমরা ম্যাক্সিমাম লোকই যারা যারা এসছি বেশিরভাগ জনই কিছুই জানতাম না, একদম গোড়া থেকে শুরু করছি। তো সুতরাং জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, যত আমরা এটা ভিতর দিকে ঢুকবো না তত কঠিন বলে মনে হতে পারে। আর মনে হতে পারে বলছি সঠিক কথাই, কিন্তু সত্যি সাবজেক্টটা কঠিনও আছে, স্বীকার করি, আমিও স্বীকার করি। হ্যাঁ, জ্যোতিষ একটা কঠিন সাবজেক্টও বটে, ঠিক কথাই এটা। কারণ আমাদের মধ্যে যদি চর্চা না থাকে, যদি অভ্যাস না থাকে, এটাকে ধরে রাখা কিন্তু খুব মুশকিল, এটাও সঠিক কথাই। তো আমাদেরকে একটু প্র্যাকটিসে থাকতে হবে। এই যে সপ্তাহে একদিন ক্লাস করলাম, তারপরে নোটসের খাতা বন্ধ করে রেখে দিলাম, আবার পরের সপ্তাহে যখন ক্লাস হবে তখন আমি খাতা খুলবো, যদি কেউ ক্লাসে কোনো প্রশ্ন করা হয় তখন আমি খাতা দেখে ভালো করে খুলে খুলে পৃষ্ঠা উল্টে উত্তর দেবো,
যদি এইভাবে চলি তাহলে কিন্তু সম্ভব নয়। এটাতে আমাদের ডেলি চর্চা রাখতে হবে। ডেলি যদি চর্চা না থাকে, অভ্যাস না থাকে, তাহলে জ্যোতিষ 1 বছর কেন 5 বছরও শিখতে পারবো না। কেমন? তো চর্চাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। চর্চা আমাদের থাকতেই হবে। 10:30 পেরিয়ে কখন 10:50 হয়ে গেছে বুঝতেই পারিনি। এবার সবার খিদে পেয়ে গেছে, বেশিক্ষণ ক্লাস চললে আমাকে এবার হ্যাঁ, তো তাহলে ক্লাস শেষ করবো নাকি আরো চলবে? মৌনতা সম্মতির লক্ষণ। ঠিক আছে, বেশি বাড়াবো না, অনেক দেরি হয়ে গেছে আজকে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাক। আচ্ছা হ্যাঁ, আরেকটা ভুলে গেলাম, যারা যারা বুঝতে পেরেছেন তাদের মধ্যে থেকে একজন হ্যান্ড রাইজ করুন। পরের সপ্তাহে তারা আজকে রিভিশন ক্লাসটা নেবেন। আজকে যে ক্লাসটা হলো কে করাবেন? যারা যারা বুঝতে পেরেছেন, যাদের মাথার ভিতরে ঢুকেছে, যারা হ্যান্ড রাইজ করলেন 4-5 জন মতন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, পরের সপ্তাহে যে রিভাইজ ক্লাসটা হবে সেটা আপনাদের মধ্যেই কেউ নেবেন। ওই তো স্যার, বিড়ালের গলায় ঘন্টা বাঁধাই তো মুশকিল। না, কেউ কাউকে এগিয়ে আসতে হবে। বুঝতে যখন পেরেছি তখন তো প্রমাণ দিতে হবে না, বুঝতে পেরেছি। স্যার, প্রমাণ দেওয়ার পরীক্ষা দেওয়া দুটো আলাদা জিনিস। আপনার সামনে বললে তো সেটা পরীক্ষা হয়ে যাবে, প্রমাণটা নিজের ভেতরে। ঠিক আছে, পরীক্ষায় দিন এখন। তাহলে আপনার নামে লিখছি, আপনি ক্লাসটা নেবেন। ঠিক আছে, সৌরপ্রদীপ বাবু। চেষ্টা করব বলছেন, ভয় পাচ্ছি কিন্তু খুব। ভয় কিসের? এখানে কেউ কিছু বলবে না আপনাকে। বলবে না, কিন্তু ওই আপনার কাছে বলতে গেলে সব গুলিয়ে যায়। এই যে কিচ্ছু বলবে না। আরে আমি বাঘ না ভাল্লুক যে গুলিয়ে যায়? কিচ্ছু বলবে না, সব ঠিক থাকবে। আমি আপনার নাম লিখে রাখলাম, আপনি ক্লাসটা নেবেন পরের সপ্তাহে। ঠিক আছে, চেষ্টা করবো একদম। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই আমরা সমাপ্ত করি নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। শুভরাত্রি। হ্যাঁ স্যার। শুভরাত্রি। হ্যাঁ স্যার, শুভরাত্রি। সর্বে ভবন্তু শুভরাত্রি স্যার। सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। নমস্কার, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার স্যার, শুভরাত্রি স্যার। স্যার।